অনুভূতি শূন্যের মতো নিজের রুমে ফ্লোরে বসে আছি। হাতে এখনও তীব্রের ব্রেসলেট। নিজের অজান্তে যে তীব্রকে নির্দোষ ভেবে বসেছিলাম তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সে আমাকে এত এত টপিক দিয়ে বুঝালো, অথচ আজ তার বিরুদ্ধে একটা প্রমাণ রয়ে গেল। ব্রেসলেটটার দিকে তাকিয়ে রইলাম অনেকটা সময়। একটা সময় হন্তদন্ত হয়ে রুমে ঢুকে তীব্র আর দরজার আওয়াজে সেদিকে তাকাতে তার চিন্তিত মুখটা চোখে পড়ল। উনি ছুটে আসলেন আমার কাছে, হাঁটু মুড়ে বসে দুহাত মুখে আগলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালেন, কি হয়েছে প্রাণ? তোমার এমন বিধ্বস্ত অবস্থা কেন? টিয়া বলল, তুমি নাকি কান্না করতে করতে বাড়ি এসেছো। কি হয়েছে তোমার? আমি শুধু ওনার চোখের দিকে তাকালাম। মানুষের চোখের ভাষা নাকি খুব বোঝে, অথচ আমি এই মানুষটার চোখের ভাষা বুঝলাম না। বিভ্রান্তার নাই এলোমেলো সে দৃষ্টি। তীব্র আমার ভাবনার মাঝে হয়তো আবারও একবার প্রশ্ন করলেন, কিন্তু আমার কানে সে প্রশ্ন আসলেন না। আমি ঠোঁট এলিয়ে হাসলাম। হাতের ব্রেসলেটটা তীব্রর সামনে ধরলাম। তীব্র চুপ করে একবার ব্রেসলেটটার দিকে তাকিয়ে আর একবার আমার দিকে তাকালো। তারপর ব্রেসলেটটা নিজের হাতে নিয়ে বললেন, এটা কোথায় ফেলে? আমি তো কাল থেকে খুঁজেছি, কোথাও পেলাম না। আমি শব্দ করে হেসে বসা থেকে উঠে দাঁড়ালাম। পাগলের মতো শুধু হাসতেই থাকলাম। এদিকে হাসলেও আরেকদিকে চোখের কোণ বেয়ে জল গড়াচ্ছে। শাড়ি এলোমেলো হয়ে যাচ্ছে, চুলগুলো শুধু খোপা করে রেখেছিলাম তাও খুলে গেছে। একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তীব্র কিছু না বুঝে আমার কাছে এগিয়ে আসে। আমার নিজেকে দিকে ফিরিয়ে শান্ত কণ্ঠে বলে, কী হয়েছে? পাগলের মতো হাসছো কেন? সে নিজের চোখের পানিটুকু মুছে দিলেন। আমি স্তব্ধ হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার শার্ট আঁকড়ে ধরলাম। তীব্র চমকালো। আমি চোখ পিটপিট করে ভীষণ শীতল গলায় বললাম, আমি না কাল বললেন আপনি জানেন না আন্টিরা কোথায়? তাহলে আপনার শখের ব্রেসলেট কীভাবে আন্টির বাসায় পেলাম? চমকে যায় তীব্র, ফ্যাল করে তাকিয়ে রয় আমার মুখের দিকে। আমিও তার দিকে তাকিয়ে ফের বললাম, জবাব দিন। তীব্র কোনো উত্তর দিলেন না। তরতর করে রাগ বেড়ে গেল আমার। ওনার উপরে রাগটা আমি পুরো রুমের উপর ঝাড়লাম। পুরো রুমের জিনিসপত্র ফেলে দিয়ে ভেঙে ক্ষান্ত হলাম। উন্মাদের মতো যা তা বলে চেঁচাতে সব এলোমেলো করে ফেললাম। এতটাই উন্মাদ হয়ে গেলাম যে কখন পায়ে কাজ ঢুকে রক্তাক্ত হয়ে গেছে সেটুকু খেয়াল করিনি। তীব্র আটকালো আমায়, শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিলেন। আমি ছোটার জন্য ধস্তাধস্তি শুরু করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। ক্লান্ত হয়ে তার বুকের সাথে মিশে রইলাম। একটু শান্ত হতে তাচ্ছিল্যের সুরে বললাম, আমি কাল রাত থেকে আপনাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম তীব্র। আমি ভেবেছিলাম আপনি নির্দোষ। আপনাকে বিশ্বাস করে আমি পুরো সত্য জানতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে বিশ্বাস করার ফল আমি আজকেই টের পেয়ে যাব তা ভাবতে পারিনি। আপনি যদি আন্টিদের বিষয়ে কিছুই নাই জানেন, তাহলে কেন আপনার শখের ব্রেসলেটটা আমি ওখানে পেলাম? কেন জিনিয়ার ওই অবস্থার জন্য মৃত্যুর আগে সে আপনাকে দায়ী করলো? কেন আপনাকে ভালোবেসে জিনিয়া ঠকে গেল? কেন আপনি জুথি আপুর হাজব্যান্ডকে মারলেন? কেন বা জুথি আপুকে বারবার মারার চেষ্টা করলেন? আপনি এতটা জঘন্য কেন তীব্র? তীব্র হাত আলগা করে গেল। আমি নিজেকে ছাড়িয়ে দিয়ে তীব্রর দিকে তাকালাম। তীব্রর দৃষ্টি তখনও আমার চোখের দিকে। আমি ঘৃণার দৃষ্টিতে ছুড়লাম তার দিকে। চোখ থেকে টপ টপ করে তখনও জল পড়ছে। আমি সরে আসলাম দুপা। রাগে চেঁচিয়ে বললাম, আপনি একটা ধর্ষক, একজন খুনি, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না। প্রচণ্ড রকমের ঘৃণা করি আমি আপনাকে। আপনি আমার হাজব্যান্ড ভাবলেই আমার ঘৃণায় গা গুলিয়ে ওঠে। আপনার এক একটা স্পর্শ আমার কাছে বিষাক্ত মনে হয়। আপনাকে দেখলেই আমার ঘৃণা লাগে। আপনি একটা বিষাক্ত কীট। আমি আপনাকে ভীষণ রকমের ঘৃণা করি। তাহরিজ শেখ তীব্র, আই জাস্ট হেট ইউ। বলতে বলতে ধপ করে বসে পড়লাম মেঝেতে। তখন আমার চোখের জল থামেনি। কান্না করতে করতে হিচকি উঠে গেছে। তীব্র কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমি নিজের মতো করে বসে রইলাম। তীব্র হুট করে আমার সামনে এসে বসলো। আমি মাথা তুলে তাকাতে দেখলাম উনি ফার্স্ট এড বক্স নিয়ে এসেছেন। আমার পায়ে হাত দিয়ে আমি যখন ছাড়িয়ে নিতে গেলাম তখন উনি শক্ত করে ধরলেন। চুপচাপ কাজটা বের করলেন। ব্যথায় আর্তনাদ করে ওনার শার্ট চেপে ধরলাম। উনি কোনো প্রতিক্রিয়া করলেন না। চুপচাপ পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। পুরোটা সময় দুজন নির্বাক। উনি চুপচাপ নিজের কাজ করলেন আর আমি শুধু দেখলাম। এরপর ফার্স্ট এড বক্সটা সরিয়ে আমার দিকে তাকিয়ে মুচকে আসলেন। এক হাত ঘাড়ের পিছনে নিয়ে তার দিকে টেনে আনলেন। চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ঠোঁট ছোঁয়ালেন কপালে। তার গম্ভীর চুম্বনে আমি কেঁপে উঠলাম। উনি আমাকে ছেড়ে চোখের দিকে তাকিয়ে হাসলেন। তার চোখ মুখ অদ্ভুতভাবে যেন নীল হয়ে গেছে। ব্যথায় যেমন মানুষের চোখ মুখ হয়, ঠিক তারও তেমন হয়েছে। চোখে মুখে যেন বিষাদার হাসি। আস্তে করে আমাকে ছেড়ে শুধু দুটো কথা বললেন, থ্যাঙ্কস, আর কটা দিন সহ্য করে নাও প্রাণেশা। এরপর উনি নিঃশব্দে চলে গেলেন। আমি তার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। সে তো একাকালীন আমাকে বেশিরভাগ সময় প্রাণ বলে, তাহলে আজ হঠাৎ করে প্রাণেশা কেন বলল? আর কটা দিন পর কী হবে? তার কথা মানে
বুঝে উঠতে না পারলেও নিজেকে এতটা চিন্তায় আমি ক্লান্ত। ফ্লোরে বসে মাথা হেলিয়ে দিলাম বেডের সাথে। কান্না করে চোখ মুখ ফুলে গেছে, চোখটা জ্বালা করছে। চোখ বন্ধ করে ওভাবেই পড়ে রইলাম অনেকটা সময়। নিজের হাতে নিজের মাথা চেপে ধরলাম। আরও একবার দরজা খোলার শব্দে পিটপিট করে তাকালাম। চোখে পড়ল তানহাকে। সে অদ্ভুতভাবে হেসে আমার পাশে এসে বলল, এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে আফসোস সুরে বলল, তীব্রর অমন রাগী ফেস দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। ভাগ্যিস লিভিং রুমে কেউ ছিল না। তা তোমার এমন অবস্থা কেন গো? তীব্র বুঝি কিছু করেছে? ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম, দাঁতে দাঁত চেপে বললাম, আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা আমাদের বুঝতে দাও। আর তীব্র তোমার বড় ভাই, তাই ভালো করে বলো তীব্র ভাই, আর আমাকে ভাবি বলো। এখন বেরাও আমার রুম থেকে। তানহা ফুঁসে ওঠে, রেগে আমার দিকে এগোতে নিয়েও এগোয় না, দাঁতে দাঁত চেপে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর বাঁকা হেসে বলে, দেখি আর কয়দিন তুমি তীব্রের বউ হয়ে থাকো প্রাণেশা। উফ, সরি ভাবি। নিজের মতো করে বের হয়ে যায় তানহা। আমি ধীরে ধীরে উঠে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়লাম। এত রহস্যের মধ্যে যেন আমি ডুবে গেছি। যত রহস্য থেকে বের হতে চাই ততটাই ডুবে যাই রহস্যের অতল গভীরে। তীব্রকে যত বিশ্বাস করতে চাই ততবার তার বিরুদ্ধে কিছু না কিছু প্রমাণ পেয়ে যাই। সত্যি মিথ্যার জালে আমি এতটাই বাজেভাবে ফেসে গেছি যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা জাজ করতে আমার বেগ পেতে হচ্ছে। জিনিয়া, আমাকে বিয়েটা তীব্র একটা ডিল। আন্টিরা নিখোঁজ, ফারদিন ভাই আর তীব্র শত্রুতা, সব কিছুর মধ্যে আমি ফেসে গেছি। চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড়। চোখ জ্বালা করার কারণে এই অবেলাতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে উঠতে 2টো বেজে গেছে। এর মধ্যে কেউ বোধহয় আমাকে ডাকেনি। পুরো রুম পরিষ্কার, হয়তো তিহা বা কোনো মেয়ে এসে করেছে। ধীরে ধীরে উঠলাম, বুঝলাম জ্বরটা আজ মাত্রা ছাড়িয়েছে। পা ব্যথাতে নড়াতে পারছি না, মাথা ভার হয়ে আসছে। তবুও কোনো মতে উঠে বসলাম। মাথা ঘুরিয়ে আসলো, চুপচাপ ওভাবেই শুয়ে রইলাম। আবার কতক্ষণ পর তিহা রুমে আসলো, আমার পাশে বসে বলল, ভাবি এখনও উঠুনি যে? শরীর কি খুব খারাপ? কথা শেষ করতে কপালে হাত দিতে চমকে উঠল। দ্রুত কাছে এসে বলল, তোমার এত জ্বর কেমন হলো? দাঁড়াও ভাইয়াকে বলি। আমি ওর হাতটা টেনে ধরলাম, ধীর স্বরে বললাম, প্রয়োজন নেই। তুমি শুধু শুধু এমনি একটা ওষুধ দিয়ে যাও। খালি পেটে ওষুধ কেন খাবার? দাঁড়াও আমি আসি। দিয়ে দৌড়ে গেল। মিলি, বিপ্লব, মুন্না একসাথে রুমে আসলো। 3জন মিলে বিছানা দখল করে বসে বলল, ভাবি আপনার নাকি জ্বর? আমি হাসার চেষ্টা করে মাথা নাড়ালাম। ওরা 3জন বিভিন্ন কথা বলতে থাকে। টিয়া খাবার নিয়ে এসে একটু খাইয়ে দেয়। এরপর ওষুধ খাইয়ে মিলি, বিপ্লব, মুন্নাকে বের করে দেয়। আমার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোমাকে একটা কথা বলি ভাবি। আমি ছোট্ট করে বললাম। টিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি না আজ তোমার আর ভাইয়ের মধ্যে কী হয়েছে, কিন্তু এটা জানি তোমরা দুজনে অনেক কষ্ট পাচ্ছ। সবার কথা, সব দেখা, সব শোনা সত্যি হয় না ভাবি। আমার চোখের সামনে এমন কিছু দেখি যা আদৌ হয়নি। আমাদের চোখের সামনে থাকা সব আপনার মানুষরা কিন্তু আদৌ আপন হয় না। সব কিছুর পেছনে সত্য থাকে, যা সবার আড়ালে থাকে। এগুলো সত্য খুঁজে বের করতে হবে। তুমি কারো কথায় এসে ভাইয়াকে ভুল বোঝো না। তুমি আমার ভাইয়াকে আসলে যেমন ভাবো সে তেমন না। তোমাকে এই মুহূর্তে কিছুই বলতে পারবো না আমি, তবে এটুকু বলতে পারি তুমি ভুল। ভাইয়া জিনিয়াকে কিছুই করেনি, বরং ভাইয়া সেদিন জিনিয়ার জন্য ওখানে গিয়েছিল, জিনিয়া যেতে বলেছিল। পরে কী হয়েছে তা আমাকে ভাইয়া আজও বলেনি। কিন্তু তুমি পরের যতটুকু জানো তা সম্পূর্ণ ভুল। খুব বেশি দেরি হওয়ার আগে নিজের ভুল ভেঙে ফেলো ভাবি। ভাইয়াকে একেবারে হারিয়ে ফেললে আর ফিরে পাবে না। কেটেছে প্রায় 1 সপ্তাহ। আজ তীব্রর নানুরা সবাই চলে যাবে। আমরাও যেতাম, কিন্তু তীব্র কাল রাতে কঠোরভাবে নিষেধ করেছে না যাওয়ার জন্য। নানুরা কেউ এতদিন থাকতে চায়নি, শুধুমাত্র আমার অসুস্থতার জন্য থেকে গেছে। এই কটা দিন মোটামুটি অসুস্থ ছিলাম। অদ্ভুতভাবে সেদিনের পর তীব্র আর আমার সাথে কথা বলেনি। সকালে বের হতেন আর আসতেন গভীর রাতে। একই বিছানায় ঘুমালে দুজনের মধ্যে দূরত্ব ছিল অনেকটা। আমাকে ছুঁয়ে দেখা তো দূর, আমার দিকে তাকাতো না ঠিক মতো। সেদিন তীব্রর সাথে খারাপ বিহেভের পর টিয়ার কথাগুলো শুনলাম, তখন থেকে আমার মাথা যেন ফাঁকা হয়ে আছে। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন কিলবিল করছে। যতবার তীব্রের সাথে কথা বলতে গেছি ততবার সে আমাকে সন্তর্পণে ইগনোর করে চলে গেছে। সবসময় হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় পাই না। দীর্ঘশ্বাস ফেলে টিয়ার কাপড় গোছানো শুরু করলাম। টিয়া মন খারাপ করে বলে, ভাবি চলো না, তোমার না গেলে আমার একা ভালো লাগবে না। আমি হাসার চেষ্টা করলাম। তুমি যাও না, মিলি, তানহা, বিপ্লব, মুন্না সবাই তো আছে। আর কোনো আপু যেন বিয়ে, উনি তো আছেন, সবাই অনেক এনজয় করবে। মুন্না চয়ের মতো করে শব্দ করছে। এরপর আফসোস সুরে বলে, মিস করলেন ভাবি, অনেক কিছু মিস করলেন। ওর কথার ধরনে আমি হেসে ফেললাম। বিপ্লব খুব শান্ত স্বভাবের। এতটা দিনে ছেলেটাকে খুব কম কথা বলতে দেখেছি। ওর দিকে তাকিয়ে বললাম, তুমি খুব একটা কথা বলো না বিপ্লব, সব সময় চুপ থাকো। ছেলেটা বোকা বোকা দৃষ্টিতে তাকালো, পিট পিট করে তাকিয়ে বলল, আমার বেশি কথা বলতে ভালো লাগে না ভাবি। পাশ থেকে মিলি বলল, ওটা পাড়াকু ছেলে বুঝেছ, ওর আম্মু কি যে জোর করে পাঠিয়েছে তা যদি জানতে।
মুন্না এ কথায় যেন মজায় কোনো টপিক পেল না, তাই সে আগ্রহ নিয়ে লাফিয়ে এসে বলল, আসার দিন কী হয়েছে জানেন ভাবি? আম্মু ওরে এইটুকু বলতে বিপ্লব ওর মুখে চেপে ধরল, রাগী দৃষ্টিতে তাকায়। কিন্তু মুন্না ধস্তাধস্তি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমে দৌড়াতে দৌড়াতে একদমে বলল, ওরে আম্মু বলেছে তোমার ফুপুর বাড়ি থেকে ঘুরে আসো, কিন্তু আমার ভাই তো আসতে নারাজ, সে আসবে না বলে সেই জিদ ধরে বসে আছে। আম্মু তো ছাড়ার পাত্র না। শেষে যখন দেখে না তার আসতেই হবে, তখন বাথরুমের দরজা আটকে বসেছিল। বলে সবাই ফুপুর বাড়িতে চলে গেলে সে বের হবে, নয়তো আজীবন থাকবে সেখানেই, নাকি সে সন্ন্যাস নিয়ে ধ্যানে বসবে। বিপ্লব বারবার নিষেধ করা সত্ত্বেও দেখলো মুন্না সব বলে দিয়েছে। তখন সে গাল ফুলিয়ে বসলো। পুরো রুমে হাসাহাসির ঝংকার উঠে উঠলো। আমাদের হাসাহাসির মধ্যে দরজায় নক পড়লো। সেদিকে তাকিয়ে দেখলাম তীব্র দাঁড়িয়েছে। আমি দ্রুত ওনার কাছে আসতে অন্যদিকে তাকিয়ে বলেন, নিজের লাগেজ গুছিয়ে নাও, আমরা সিলেট যাচ্ছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। পেছন থেকে তিয়া বললে, ভাইয়া না কাল বললে তোমরা যাবে না, তাহলে হঠাৎ? আমি জবাব দিলাম না, মুখ ভঙ্গিতে বুঝলাম জানি না। এরপর রুম থেকে বের হয়ে আমাদের রুমে আসলাম। তীব্র নিজের প্রয়োজনীয় জিনিস গোছাচ্ছে। আমি ধীর পায়ে এগিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলাম। উনি নিজের মতো করে কাজ করে যাচ্ছে। আমি কয়েকবার গলা পরিষ্কার করে আমতা আমতা করে বললাম, আমি করে দেই। উনি জবাবে দিলেন না, এমন ভান করলেন যেন শুনতেই পাইনি। আমার ভীষণ রাগ হলো। রাগে দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বড় করে শ্বাস নিলাম। ওনাকে ফের প্রশ্ন করলাম, কাল না বললেন যাবেন না, তাহলে আজ হঠাৎ রাজি হয়ে গেলেন যে? উনি নিজের কাজে মনোযোগ দিয়ে দু শব্দ বললেন, কাজ আছে, ব্যাস, আর কোনো কথা নেই। এরপর আমিও আর কথা বাড়ালাম না। সে কথা বলতে চায় না, তার সাথে জোর করে কিভাবে কথা বলবো? বুকের পাশে হালকা চিনচিন অনুভূতি নিয়ে নিজের সব গুছিয়ে নিলাম। ট্রেন প্রায় রাত 10টায়, তাই এখন আর রেডি হলাম না। ঠান্ডা বাতাসে গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। শাঁসা করে ছুটে যাচ্ছে ট্রেন। গায়ের শালটা ভালোভাবে নিজের সাথে পেঁচিয়ে নিলাম। হিজাবের জন্য যদিও তেমন ঠান্ডা লাগছে না, তবুও খানিক বাদে বাদে কেঁপে উঠছি। পাশেই তীব্র চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। সামনে তিহাত তানহা বসে, তানহার দৃষ্টি তীব্রর দিকে। মেয়েটাকে দেখলেই কেমন জানি রাগে গা জ্বলে। অন্যের বরের দিকে এমন করে তাকানোর কোনো মানে আছে? আমি পাশ ফিরে তীব্রর দিকে তাকালাম। তীব্র তখনও চোখ বন্ধ করে রেখেছে। তিহার কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে আছে। এই সুযোগে তীব্র শার্টের এক কোণা চেপে ধরে টান দিলাম। তীব্র ভুরু কুচকে চোখ মেলে কপালে ভাঁজ রেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থেকে আমি জিভ দিয়ে ঠোঁট বিজিয়ে নিয়ে আস্তে করে বললাম, আমি ঘুমাবো। উনি গম্ভীর স্বরে আওড়ালেন, ঘুমাও। আমি সাথে সাথে ওনার বুকে মাথা গুঁজে দিলাম। লোকটা এত লম্বা কেন? কাপেলরা কি সুন্দর করে ঘাড়ে মাথা রেখে থাকে, আর আমি তাকে নাগালই পাই না। টান টান হয়ে বুক ফুলিয়ে থাকলে তাকে নাগাল কেমনে পাবো? বুকে গুঁজে দেওয়ায় আমার নিজেরই সর্বাঙ্গ যেন কেঁপে উঠল। তানহার চোখ বড় বড়ে গেছে। আমি ঠোঁট চেপে হেসে আর শক্ত করে জড়িয়ে দিলাম। আচ্ছা, এখন কি তীব্রর মুখটা তানহার মতো হাঁ হয়ে গেছে? ভেবে অনেকটা হাসি পেল। তীব্র সরালেন না আমায়। হয়তো তানহার সামনে বসে আছে বলে উনি আমাকে সরালেন না। আমাদের মধ্যে যাই হোক না কেন, তানহা অবধি যেন না পৌঁছায়, এই জন্য তিনি সন্তপর্ণে জড়িয়ে ধরলেন। অজানা অনুভূতি কেঁপে উঠল। চোখ পিট পিট করে মুখ গুজে পড়ে রইলাম। হঠাৎ করে মনে কড়া নাড়ল এক অদ্ভুত প্রশ্ন, আমি কি তীব্রর প্রতি কোনো অনুভূতি আসক্ত হয়ে যাচ্ছি? তীব্রর বলা সেই প্রথম দিনের বাক্যের মতো কি তাকে পুড়তে এসে নিজে পুড়াতে যাচ্ছি? তীব্রর প্রেমের নেশায় কি ডুবে যাচ্ছি? যদিও এগুলো উত্তর না হয়, তবে কেন এত অদ্ভুত টান আমার? কেন তার নীরবতা আমি এত অস্থির অনুভব করি? কেন তানহা তার দিকে তাকালে আমার হিংসা হয়? কেন এই মানুষটার বুকে মাথা রেখে এত প্রশান্তি অনুভব করছি? কেন রাতের পর রাত মুখ দেখাতে আমার একটুও বিরক্ত লাগে না? কিন্তু সবশেষে যদি আমার সব প্রশ্নের উত্তর হয় আমি তীব্রকে ভালোবাসি, তবে কি এটা আদৌ সম্ভব? যে মানুষটাকে আমি ঘৃণা করে এসেছি এতগুলো দিন, যাকে আমি রেপিস্ট খুনি বলে মেনেছি, তাকে কি আদৌ আমার পক্ষে ভালোবাসা সম্ভব? নাকি এগুলো সব আমারই সাময়িক মোহ? প্রশ্ন আছে, তবে কোনো উত্তর পেলাম না। দীর্ঘশ্বাস ফেলে জাপটে ধরে রইলাম তীব্রকে। আজ ভীষণ করে চাইলাম তীব্র যেন একজন নির্দোষ হয়। জিনিয়ার সবগুলো কথা যেন তীব্র আমাকে মিথ্যে প্রমাণ করে। এই সত্য মিথ্যার খেলায় হয়তো হেরে যাব, তবু তীব্র জিতুক। তীব্র সত্যি নির্দোষ প্রমাণ হতো। পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেল। আমি পুরোটা রাস্তা তীব্রর বুকে মাথা রেখে আসি। কি অদ্ভুত এক অনুভূতি, এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল রাস্তাটা যেন কখনোই শেষ না হয়। কি বাচ্চামো ভাবনা আমার। নিজের ভাবনাতে নিজেই হেসে দিলাম। নানু বাড়িটা দেখে বেশ অবাক হলাম। অনেকটা জায়গা জুড়ে বড় একটা বাড়ির সামনে সরু রাস্তার দুপাশে বাগান করা। মুগ্ধ হয়ে চারপাশটা দেখতে দেখতে তীব্রর কাছে চলে আসে। হাত ধরে গম্ভীর মুখে সদর দরজার সামনে দাঁড়ায়। তীব্র ছোট মামি, দুই খালামণি, দুই খালু, আরও
4-5 জন কাজিন মিলে আমাদের বাড়ির ভিতরে এসে বসায়। সারা রাত জার্নির ফলে যে যার রুমে চলে যায়। আমি রুমে বসে চিৎপাটাং হয়ে শুয়ে পড়লাম। সারা রাস্তা তেমন একটা ঘুম হয়নি। এখন ভালো মতো একটা ঘুম দেওয়া দরকার। কিন্তু ঘুম ছাই দিয়ে তীব্রর গম্ভীর কণ্ঠে এলো, নিজের থেকে একটা রেপিস্ট খুনি স্বার্থপর লোকের বুকে মাথা রাখতে ঘৃণা লাগেনি? আমি চমকে তাকালাম, চোখ পিটপিট করে তাকিয়ে রইলাম। সেদিন রাগের মাথায় যা তা বলেছি আমি ওনাকে, অথচ বোকার মতো এটা একবারও ভাবিনি যে দোষী কখনো তাকে খুঁজে পাওয়ার ক্লু চোখের সামনে রেখে যায়। ওনার দৃষ্টি তখনও আমতা আবদ্ধ। আমি ঢোক গিলে মাথা নত করে নিলাম। বোকার মতো কত কী যে করে ফেলেছি এ পর্যন্ত। আমি জানি এসবের পিছনে বড় কোনো রহস্য আছে, কিন্তু এই রহস্যের সমাধান যে নেই আমার কাছে। তীব্র বাঁকা এসে বলল, প্রেম প্রেম নেশা, তবে লেগে গেছে প্রাণেশা। ওনার এই একটা কথায় থমকে গেলাম। বার কয়েক শুকনো ঢোক গিললাম। তীব্র ল্যাগেজ থেকে কাপড় বের করতে করতে তাচ্ছিল্যের সুরে বলল, যতটুকু অনুভূতি মোহ মায়া আছে তা এখানেই শেষ করো। তীব্র প্রেমের নেশার মতো তীব্রর প্রেমের বিরহ কিন্তু ভয়ঙ্কর প্রাণ। তাছাড়া তোমার আর আমার বিয়েটা তো কেবল একটা ডিল। এখান থেকে ফেরার পর তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দিয়ে আমি ফুললি ফ্রি হয়ে যাব। হার্টবিট থেমে গেল ওনার বাক্যগুলিতে। নিজের অজান্তে ছোট্ট মনে একটা দাগ কেটে গেল। আমাদের বিয়েটা ডিল শুনে শক্ত হওয়ার চেষ্টা করলাম। চোখের পাতা ঝাপটালাম কয়েকবার। নিজেকে শক্ত হওয়ার প্রচেষ্টা নাকি কান্না আটকানোর প্রচেষ্টা তা টের পেলাম না। তীব্র তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে যাওয়ার আগে আমার দিকে তার ফোন ছুঁড়ে মারল। একবার তার যাওয়ার দিকে তাকিয়ে আরেকবার ফোন হাতে নিলাম। উনি ওয়াশরুমের দরজা বন্ধ করার পূর্বে কুটিল হাসি হেসে বললেন, পিকগুলো দেখে আবার শ্বাস আটকে মরে যেও না যেন। তোমার এখনও অনেক দেখা বাকি, এই শ্বাসটুকু বাঁচিয়ে রেখো। ওনার কথায় বেশ অবাক হলাম। কী এমন পিক যা দেখলে আমার শ্বাস আটকে যাবে? কৌতূহলে ফোনটা ভালোভাবে পিকগুলো দেখতে সত্যি হলো আমার শ্বাস আটকে গেল। জ্ঞানশূন্যের মতো একবার ফোনের দিকে তাকিয়ে আরেকবার ওয়াশরুমের দরজার দিকে তাকালাম। চোখ থেকে দুপোঁটা জল গড়িয়ে পড়ল। আর মনে অস্ফুট স্বরে শুধু বেরিয়ে আসলো, জিনিয়ে বেঁচে আছে। ফোন হাতে নিয়ে কাঁপাকাঁপি শুরু হলো আমার। হতভম্ব হয়ে বসে রইলাম। জিনিয়ে কি বেঁচে আছে? কিন্তু এটা কিভাবে হবে? ও তো আমার সামনে সেদিন। মাথা ঘুরে উঠল যেন। আমার ভাবনার মধ্যে তীব্র শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। আমাকে এভাবে বসে থাকতে থেকে চুল মুছতে মুছতে বলল, সত্যি সত্যি শ্বাস আটকে গেছে নাকি প্রাণেশা? এখন এমন করলে চলবে? আরও কত কিছু দেখার আছে। আমি ওনার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। উনি চুল মোছা শেষ করে চুপচাপ এসে আমার থেকে ফোনটা নিয়ে একপাশে রেখে শুয়ে পড়লেন। আমার দিকে তাকিয়ে বললেন, ঘুমাও। কিন্তু আমার চোখ থেকে ঘুম যেন হাওয়া হয়ে গেছে। তীব্রর কথাও নিজেরই জিনিয়ে বেঁচেছে। তবে কি আমি এতদিন ভুল করেছি? তীব্রকে এত এত অপমান করেছে শুধু জিনিয়ার জন্য? তার ভালোবেসে করা স্পর্শগুলোকে নোংরা বলেছি, বিষাক্ত বলেছি। তীব্র কি এজন্য আমাকে বলতো আমি সত্যিটা জানলে নিজেকে ঘৃণা করব, তীব্রকে হারিয়ে ফেলবো? শরীরে রন্ধ্রে রন্ধ্রে যেন হিমশীতল হাওয়া বয়ে গেল। কেঁপে উঠল কিছুক্ষণ। নিজের অজান্তে কী করে বসেছি তা ভাবতে মাথা জ্যাম হয়ে গেল। বসে রইলাম ওভাবে। অনেকটা সময় পর যখন সাহস করে তীব্র মুখের দিকে তাকালাম, তখন তার ঘুমন্ত মুখটা চোখে পড়ল। মানুষটা এতটুকু সময়ে ঘুমিয়ে গেছে। এতদূর জার্নি করে নিশ্চয়ই ভীষণ ক্লান্ত। আমি আস্তে করে শুয়ে পড়লাম, নীরব হয়ে তার মুখের দিকে শুধু তাকিয়ে রইলাম। পরপর কয়েকটা ঢোক গিললাম। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বলা প্রত্যেকটা কথা যেন পরপর মনে পড়ল। বুকের পাশে বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করলাম। এ ব্যথা কি তীব্রকে হারানোর ভয়, নাকি অজানা কোনো সত্যের মুখোমুখি হওয়ার ভয়? লিভিং রুমের সবার মাঝখানে বসে আছি। চারপাশ থেকে কয়েকজন চোখ আমার দিকে তাকিয়েছে। ওনাদের এমন দৃষ্টি বেশ অস্বস্তি বোধ করলাম। ফাঁকা ঢোক গিলে কয়েকবার ছোটো মামি, বড় খালা, ছোটো খালা, বড় খালার মেয়ে হামিদা আপু এবং হাফিজা, ছোটো খালার ছেলে রাসেল, সজিব, মিলি, তিহা, মুন্না, বিপ্লব সবাই আমার দিকে তাকিয়েছে। একেই তো জিনিয়ার বিষয়টা নিয়ে আমার ভাবনার শেষ নেই, তার উপর এদের দৃষ্টি আমার জান যায় যায় অবস্থা। আমার ভাবনার মাঝে ছোটো মামি চকচকে চোখ নিয়ে বললেন, মাশাআল্লাহ আপা, বউ তো খুব সুন্দরী, আর তীব্রর সাথে কিন্তু মানিয়েছে খুব। ওনার কথায় বড় খালা, ছোটো খালা, বাকির সবাই তাল মেলালো। আর চোখে তাকিয়ে দেখলাম আমার শাশুড়ি, বড় মামি আর তানহার মুখটা জ্বলে উঠল। এত প্রশংসা তাদের মোটেও সহ্য হলো না। আমি মাথা নিচু করে ঠোঁট চেপে হাসলাম। তিয়া আগুনে ঘি ঢালার মতো করে বলল, হ্যাঁ ছোটো মামি ঠিক বলেছে, আমার ভাইয়া আর ভাবি বেস্ট। ডাইনিংয়ে বসে তীব্র জুস খাচ্ছিল। তিয়ার কথায় তিনি বিষম খেলেন। তানা ছুটে গিয়ে পানি ধরলেন। তার সামনে কটমট করে উঠলেন আমি। এর মধ্যে কেউ একজন বলল, আমার তানহার থেকে সুন্দরী না কিন্তু, তানহার তীব্রকে বেশি মানায়। কথা শুনে সেদিকে তাকালাম। একটা মেয়ে দাঁড়িয়ে, সে বেশভূষা ভালো মডার্ন। আমি তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে তানা ছুটে গিয়ে আপু বলে জড়িয়ে ধরল। মিলি নাক কুচকে বলে,
আমার এই বড় বোনটাকে, এই মেজো বোনটারে নষ্ট করে ফেললে একদম একটারও লজ্জা শরম নেই। অন্যের জামাই নিয়ে টানাটানি, ফালতু কাজ। ওর কথা শুনে হাসি পেল। নিজেকে সামলে নিলাম। ছোটো মামি সবাইকে তাড়িয়ে দিলেন। যে যার মতো উঠে চলে গেল। তীব্র এতক্ষণ বসে বেশ মজা নিচ্ছিল, কিন্তু সবাই যেতে সে নিজেও বুক টান টান করে উঠে দাঁড়ালেন। তারপর চুপচাপ সিঁড়ি ডিঙ্গিয়ে চলে গেলেন। ওনার পিছু পিছু তানহা আর ওর বোন চলে গেল। সম্ভবত এটাই শোভা, ওরই কয়েকদিন পর বিয়ে। আমি নিজেও তীব্রর পিছে যাওয়ার জন্য উদ্যত হতে ছোটো মামি হাত আটকে দিলেন। আমার তো তীব্রর সাথে কথা আছে, কিন্তু ছোটো মামির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে তিনি চোখ গরম করে বললেন, না খেয়ে কোথায় যাচ্ছ? আগে খেয়ে নাও, আসো। আমি কিছু বলার আগে ছোটো মামি হাত ধরে টেবিলে বসিয়ে দিলেন। খাবারের প্লেটটা এগিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। সবটা খেয়ে শেষ করো, আমি এখনই আসছি। আমি ড্যাব ড্যাব করে তাকালাম ছোটো মামির দিকে। কী অদ্ভুতভাবে হেসে বলল, কি দেখো, খাও আগে, বলেই মাথায় কিছুক্ষণ হাত বুলালেন। ভীষণ কান্না পেয়ে গেল। ফাঁকা ঢোক গিলে একটুখানি খাবার মুখে দিলাম। সত্যি বলতে এর আগে কখনো আমাকে কেউ এত যত্ন করে খাওয়ায়নি, আর এত যত্ন করে মাথায় হাত রেখেছে। যখন ভীষণ কান্না করতাম তখন পলি এভাবে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতো। অনেকদিন পর কারো থেকে মামা গন্ধ পেলাম, ভাবতেই চোখের কোণে ভিজে এলো। মুহূর্তেই খাবার আটকে যায়। ছোটো মামি দ্রুত পিঠে হাত বুলিয়ে দেয়। আমি কোনো রকমে কান্না গিলে নিলাম। ছোটো মামি পাশেই চেয়ার টেনে বসলেন। থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে বললেন, কী হয়েছে মা? চোখ মুখ এমন লাগছে কেন? মন খারাপ? মনে হচ্ছে কান্না করছো? তীব্র কিছু বলেছে? আমি ঠোঁট কামড়ে মাথা নাড়লাম দুদিকে। ছোটো মামি প্লেটের নিজের দিকে নিয়ে খাবার আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, খাওয়ার সময় চোখের পানি ফেলতে নেই, ধীরে সুস্থে বলো কী হয়েছে। আমি কোনো রকম বললাম, আসলে আমার তো মা নেই, তাই কখনো কেউ এত যত্ন করে খাওয়ায়নি, মাথায় হাত রাখেনি। তার কথা খুব মনে পড়ে। ছোটো মামির হাত থেমে গেল। তিনি এক হাত দিয়ে জাস্ট ধরলেন আমাকে। আমি ওনার বুকে মুখ গুজে ফুপিয়ে উঠলাম। ছোটো মামি ভাঙা ভাঙাভাবে বললেন, খাবার সময় একদম কাঁদবে না মেয়ে। আমার মা নেই মানে কি? আমি আছি, তোমার শাশুড়ি মা। তোমার দুইটা মা থাকা সত্ত্বেও বলো মা নেই? একদম হাড়গোড় ভেঙে দেব। কাঁদতে কাঁদতে হেসে ফেললাম। অনেক সময় পর স্বাভাবিক হতে তিনি আমাকে সবটুকু খাইয়ে দিলেন। ঘড়ির কাঁটা তখন অলরেডি 3টা বাজে। ছোটো মামি আমাকে খাওয়ানো শেষ করে বললেন, শোনো, কারো কথায় কান দেবে না। তীব্রর সাথে তোমার বিয়েটা ভাগ্যে ছিল, তাই কী হয়েছে, কে কী বললো, কার সাথে কাকে মানালো, এসব কখনো ভাববে না। শুধু এটুকু মনে রাখবে, তুমি আর তীব্র একটা পবিত্র বন্ধনে আবদ্ধ আছো। তোমরা দুজন একে অপরের পরিপূরক, তাই অন্যের কথায় কান দিয়ে নিজেদের মধ্যে অশান্তি করবে না। আমি মাথা নাড়লাম। ছোটো মামি রুমে যেতেই বললে চুপচাপ চলে আসলাম। তীব্র তখন পায়ের উপর পা দিয়ে ল্যাপটপে কিছু করতে ব্যস্ত। আমি ধীর পায়ে তার সামনে গেলাম। সে দেখেও না দেখার ভান করে বসে রইল। আমি নিজে থেকে জিজ্ঞাসা করলাম, জিনিয়া কি সত্যি বেঁচে আছে? উনি ল্যাপটপে মনোযোগ দিয়ে বললেন, তোমার কি মনে হয়? আমার মনে হওয়া না হওয়াতে তো কিছু যায় আসে না, তাই না? আপনি বলুন, জিনিয়া বেঁচে আছে? ফটো দেখে তো তাই মনে হলো। বাকিটা তুমি সামনাসামনি দেখা করে জেনে নিও কেমন? ওনার কথায় চোখ ছোট ছোট করে তাকালাম। উনি উঠে নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকলেন। আমি সেদিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। উনি বের হলেন একেবারে রেডি হয়ে। আমাকে কিছু না বলে নিজের পার্স, ঘড়ি, ফোন নিয়ে চলে যেতে নিলেই জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন? ওনার সহজ জবাব, কাজ আছে। আর কিছু না বলে বেরিয়ে গেলেন। আমি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। জীবনটা একদম গোলকধাঁধার মতো হয়ে গেছে। রাত 1টা বাজে, অথচ তীব্রের পাত্তা নেই। সেই যে গেছে, এখনও ফেরেনি। আমি পুরো বিকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত তিহা, মিলি, মুন্না, বিপ্লব, হাফিজ ওদের সাথেই ছিলাম। এরপর রুমে চলে এসেছি। ওনাকে কতবার কল দিয়েছি। প্রথম কয়েকবার কল গেলেও পরে ফোন সুইচ অফ করে দেখলেন। পুরো বাড়ি মানুষ ঘুমিয়ে কাদা, অথচ টেনশনে আমার শিরা উপশিরা যেন ব্যথা করছে। লোকটা গেল কোথায়? কোনো বিপদে পড়েনি তো আবার? নতুন জায়গা, কিছুই তো মনে হয় চেনে না, জানে না। আবার নানা বাড়ির সুবিধার্থে হয়তো চিনতেও পারে, কিন্তু সে এখনও কেন ফিরছে না? মাথা হ্যাং হয়ে গেল। আমার ভাবনার মাঝে দরজায় করানো হলো। আমি ছুটে গিয়ে দরজা খুলতে আটকে উঠলাম। এলোমেলো বিধ্বস্ত অবস্থায় তীব্রকে দেখে আত্মা কেঁপে উঠল। তীব্র কোনো শব্দ না করে এলোমেলো ভাবে রুমে ঢুকে পড়ল। আমি দরজা আটকে কাঁপা কাঁপা হাতে ওনাকে ধরলাম। উনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। চোখ দুটোতে যেন রক্ত জমে গেছে। সেই রক্তচক্ষুর দিকে তাকিয়ে থাকার মতো দুঃসাহস বোধহয় আমার নেই। ফাঁকা ঢোক গিলে ভাঙা ভাঙাভাবে বললাম, আপনার এমন বিধ্বস্ত অবস্থা কেন? কী হয়েছে তীব্র? তীব্র যেন আমার প্রশ্নে জ্বলে উঠল। তার শার্টের কোণা থেকে আমার হাতটা সরিয়ে হুট করে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। মুহূর্তে জ্বলে উঠল গাল, মাথা ঘুরিয়ে উঠল। পিটপিট করে তার দিকে তাকালাম। তার ভয়ঙ্কর দৃষ্টি দেখে গলা শুকিয়ে গেল। উনি রেগে আমার গাল চেপে ধরে বললেন, হাউ ডিয়ার ইউ? কোন সাহসে তুই ফারদিনের সাথে যোগাযোগ করছিস? কোন সাহসে তুই ওর সাথে দেখা করতে গেছিস? এত সাহস তোকে কে দিয়েছে? ওনার রাগী কণ্ঠে চমকে উঠলাম আমি।
উনি ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। নিজের ভারসাম্য রক্ষা করে অবাক চোখে তার দিকে তাকালাম। ব্যথায় ভুলেই গেলাম নিমেষে। তীব্র জেনে গেছে যে আমি ফারদিন ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। এত কিছু করে ওনার থেকে বিষয়টা লুকাতে পারলাম না। আর জানলোই তো জানলো, তাও 2 দিন পরে। আমি নিজেকে সামলে কোনো রকমে তীব্রর কাছে এগিয়ে বললাম, তীব্র আমি স্টপ, জাস্ট স্টপ। আর একটা মিথ্যে বলবে না। আমি চুপ মেরে গেলাম। উনি পুরো সত্যি না জেনে ভুল বুঝলে আমাকে। আমাদের মধ্যে কেন বারবার এত ভুল বোঝাদি হয়? ফাঁকা ঢোক গিললাম, দৃষ্টি এদিক ওদিক করলাম। সেদিন ফারদিন ভাই আমাকে ডেকেছিল দেখা করার জন্য, কিন্তু তাতে আমি না করে দিতেই সে আমাকে যা বলেছিল অনেকগুলো থ্রেটও দিয়েছিল। আমি জানি তার সম্পর্কে, শুধু শুধু তো আর তাকে ভয় পাই না। সে সময় তীব্রর কথা বলতেন না আমার সাথে, তাই তাকে জানানো হয়নি। আর ফারদিন ভাইয়ের সাথে দেখা করলে শুলে রেগে যাবে ভেবে আর বলিনি। কিন্তু এই ছোট্ট বিষয়টা এতদূর এভাবে গড়াবে, তখনই তীব্রকে সবটা বলে দিতাম। গালের ব্যথা আর তীব্রের ব্যবহারে চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তীব্র নিজেকে শান্ত করতে পারলেন কিনা জানি না। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মা কীভাবে মারা গেছে তার কিছু জানো? আমি কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করলাম। ছোট্ট করে বললাম, শুনেছি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এর বেশি কিছু জানি না। তীব্র আর কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে গেল। দরজা বন্ধ করতে করতে বললেন, ফারদিনের সাথে দেখা করে যে ভুলটা করেছো তার মাসুল না দিতে হয় আবার। তার ঠান্ডা গলার বাণীতে চমকে উঠলাম। জ্ঞানশূন্য হয়ে বসে রইলাম অনেকটা সময়। তীব্র ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লেন আর আমাকে আদেশ বাণী জুড়ে দিয়ে করলেন, লাইটটা অফ করে এসো, শুয়ে পড়ো। আমি চুপচাপ লাইট অফ করে জিরো বাল্ব অন করে শুয়ে পড়লাম। তীব্র দৃষ্টি তখনও আমার দিকে। আমি তার দিকে না থেকে উল্টো পাশ করে শুয়ে পড়লাম। তখনও চোখ বাঁধ মানিনি, চুপচাপ নিজের মতো করে বর্ষণ করে যাচ্ছে। অনেকটা সময় তীব্র নীরবতা এই পরিবেশকে ছাপিয়ে অস্ফুট স্বরে বলল, সরি প্রাণ। আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। ওনার অস্ফুট স্বরে সরি তো আরও বেশি কান্না পেল। কিছু মানুষ হয় না, যারা কান্নার সময় আদুরি কণ্ঠে কিছু বললে বা কষ্ট দিয়েছে তার মুখ থেকে সরি শুনলে কান্নার পরিমাণ দ্বিগুণ হয়। আমিও তাদের মধ্যে পড়ি। তীব্র বোধহয় ঘুমায়নি, তাই সে একদম পাশ ঘেঁষে আসলেন। এক হাত জড়িয়ে দিয়ে নাক ডুবিয়ে দিলেন ঘাড়ে। মুহূর্তে কেঁপে উঠলাম। কাঁধে তরল কিছু ছোঁয়ার ঠান্ডা পেলাম। উনি কাঁদছেন, বেশ অবাক হলাম। তীব্র ভাঙা ভাঙাভাবে বললেন, আই এম সরি প্রাণ। আমি তোমাকে আঘাত করতে চাইনি, এজন্য তো এত দেরি করে বাসায় ফিরলাম। কিন্তু বুঝতে পারিনি তুমি আমার অপেক্ষায় জেগে থাকবে। তোমাকে দেখলে রাগটা চড়া দিয়ে উঠলো আর রাগের বসে তোমাকে আঘাত করে ফেলছি। ওনার কথায় ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলাম। কিছুটা সময় ওভাবে থাকতে তীব্র আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। আমি তখনও চোখ বন্ধ করে আছি। উনি আমার চোখ মুছিয়ে পরপর দুটো চুমু খেলেন। আমি শক্ত করে আঁকড়ে ধরলাম ওনার টি শার্ট। উনি কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন। তারপর গভীর চুমুন নিয়ে একবার কেঁপে উঠলেন। উনি মুহূর্তে যেন উন্মাদ হয়ে উঠলেন। পরপর পুরো মুখে পাগলের মতো চুমু দিতে শুরু করলেন। ওনার একটা হাত গিয়ে ঠেকলো উদরে। মুহূর্তে পুরো শরীর কেঁপে উঠল। ওনার টি শার্ট আঁকড়ে ধরে রাখা আরও শক্ত হলো। এরপর শক্ত করে জড়িয়ে ধরলাম। ওনার হাতের দৃঢ় ছোঁয়া হলো। এক একটা ছোঁয়া যেন হৃদয় কাঁপানো। বিয়ের তোড়জোড় শুরু হয়েছে কাল থেকে। শোভার বিয়ের সব অনুষ্ঠান। তীব্র বেশিরভাগ টাইম বাইরে থাকে, তার নাকি কত শত কাজ। সেদিন রাতে আর আমাদের ঠিকমতো কথা হয়নি। সেই রাতের কথা ভাবলে আমার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে। শ্বাস আটকে যায় নিমেষে। লজ্জায় নিজেকে আড়াল করে নিই সবসময়। সেদিন রাতে যতটুকু হয়েছে তার পুরোটা যে ঝোঁকের মধ্যে হয়ে গেছে তা আমি আর তীব্র হাড়ে হাড়ে টের পেয়েছি পরের দিন। দুজনে কেউ বুঝতে পারিনি এমনটা হবে। তীব্র এরপরে দুদিন গম্ভীর মুখে ছিল, যেন বড়সড় কোনো অপরাধ করে ফেলেছে। তার মুখের দিকে তাকালেই যেন বুকের বাপাসটা চিনচিন ব্যথা শুরু করে। গত 3 দিন ধরে তীব্র ঠিকমতো বাড়িতে থাকে না, কিন্তু নানা ভাই স্পষ্ট বলে দিয়েছে আজ যেন তীব্র বাড়িতে থাকে। আর তীব্রতা মেনে নিচ্ছে। আজ ছোটরা সবাই শপিংয়ে যাবে। সবার বিয়ে নিয়ে সবার উত্তেজনা থাকলে আমি আর তীব্র সবটা থেকে দূরে দূরে থাকছি। বড় মামা, বড় মামি, শোভা, তানহা কেউই আমাকে তেমন একটা পছন্দ করে না, তাই আমার এসবে জড়ানো ঠিক হবে না বলে মনে হয়নি। কিন্তু ছোটো মামি, বড় খালা, ছোটো খালা, মিলি, তিহা সবাই জোড়াজুড়িতে বিয়েতে না মেতে উপায় নেই। সবার হাতে হাতে টুকটাক সব কাজ করে যাচ্ছি নিজেও। এসব ভাবতে ভাবতে রেডি হয়ে নিলাম। পার্পল কালারের একটা শাড়ি পরে চুলগুলো বেঁধে নিয়েছি। তিয়ার পাগলামিতে এসব। শাড়ির লেসটা ঠিকমতো টেনে নিতেই দরজা ঠেলে রুমে আসে তীব্র। আমার দিকে কয়েক সেকেন্ড পলক না ফেলে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নেয়। গলা পরিষ্কার করে বলে, হঠাৎ এত স্বাদ? ওনার কথায় হৃদয় কিঞ্চিত কুঁচকে উঠল। নিজের দিকে ভালো করে তাকালাম। এরপর বললাম, কোথায় সবাই শপিংয়ে যাবে বলে? তিয়া শাড়িটা হাতে ধরিয়ে গেল যেন এটাই পরি। তীব্র মাথা তুলে তাকালেন আমার দিকে। চোখে মুখে গভীর রমতা স্পষ্ট হয়ে গেল।
গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালেন, শপিংয়ে যাবে শাড়ি পরে? বোরকা কী হয়েছে তোমার? বোরকা তো আছে। টিহা টিহা যাই বলুক, তুমি এখন শাড়ি চেঞ্জ করে বোরকা পরে নাও, নয়তো শপিংয়ে যাওয়ার দরকার নেই। আমি ফ্যাল করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বললাম, এত কষ্ট করে শাড়ি পরে আবার চেঞ্জ করব? আমাকে জিজ্ঞাসা করে শাড়ি পরেছো? এখন চুপচাপ চেঞ্জ করে বোরকা পরে হিজাব পরে নাও। গাল ফুলালাম আমি। কভার থেকে বোরকা বের করে তা নিয়ে তীব্রকে পাশ কাটিয়ে আসার সময় তীব্র বিড়বিড় করা কয়েকটা বাক্য কানে আসে। আমার বউকে আমি একা দেখব, বাকি সবার থেকে আড়ালে রাখবো, তাই শাড়ি পরে কোনো মতেই বের হতে দিব না, মানে না। যদিও ওনাকে পাশ কাটিয়ে চলে এসেছি, কিন্তু ওনার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মস্তিষ্ক পর্যন্ত কথাগুলো যেতেই ঠোঁট প্রসারিত হয়ে গেল। ঠোঁট কামড়ে হেসে কয়েক পলক তার দিকে তাকিয়ে চুপচাপ ওয়াশরুমে ঢুকলাম। আমাকে বোরকা পরে দেখে টিহা গাল ফুললো। ওকে কিছুক্ষণ বুঝিয়ে শেষে শপিংয়ে যাওয়া হলো। যার যার মতো শপিং করলে আমি আটকা পড়ে আছি তীব্রর কাছে। না সে নিজে শপিং করতেছে, না আমাকে করতে দিচ্ছে। সবাইকে ভেতরে পাঠিয়ে এক হাত আমার হাতে চেপে হাতে নিজের ফোন স্ক্রল করছে। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বিরক্তিতে আমার ইচ্ছে করছে লোকটার গলা টিপে দেই, কিন্তু সেই ইচ্ছে দমিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, নিজে তো যাচ্ছেন না, আবার আমাকে যেতে দিচ্ছে না। আপনি না গেলে অন্ততপক্ষে আমারে যাইতে দিন। আর যদি শপিংয়ে না করান তাহলে আনলেনই বা কেন? তীব্র ফোনে মনোযোগ দিয়ে বলেন, আমি কখন বললাম আমি তোমাকে শপিং করাবো না? বাড়িতে বিয়ে যখন, তখন তোমাকে শপিং অবশ্যই করাবো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করবো? তীব্র ফোন রেখে আমার দিকে তাকালো। নিকাবের উপর থেকে গাল টিপে বললেন, বাহ, আমার বউয়ের তো দেখছি ভালোই রাগ। তাহজিদ শেখ তীব্রর বউয়ের এত অধৈর্য হলে চলে? একদমই না, বলে একটা ট্রেডিয়েস দিলেন। আমি হাঁ করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। এই লোকটা কেন বিয়ে করেছিলাম আমি? শপিং করাবে বলে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছে। নিজের কপাল চাপড়াম। বিড়বিড় করে নিজেকে বললাম, পড়েছ কিপটার হাতে, এবার তোমার শপিংয়ে জল ভাত। তীব্র মুহূর্তেই তাকালো আমার দিকে। তার তাকানো দেখে খানিকটা চমকালাম। উনি ঠোঁট গোল করে বললেন, আরে বাহ, তুমি দেখছি কবিতাও বানাতে পারো, গ্রেট গ্রেট। জিভ কামড়ালাম। লোকটা শুনে ফেলেছে। তীব্র ফোন নিয়ে টাইম দেখে আমার হাত শক্ত করে চেপে ধরে হাঁটা লাগলো। গম্ভীর স্বরে বললেন, ওদের সাথে গেলে তানহা শোভা তোমাকে খোঁচা মেরে কথা বলতো, আর আমার সাথে অকাল শপিং আসনি যে সামান্য শপিংয়ের জন্য তোমাকে বউকে কেউ যাতা বলবে আর আমি শুনবো। তাই তুমি আর আমি একসাথে যাব, কিন্তু একটু দেরিতে। আর ওদের যা রং ঢং, তাতে তুমি আর আমি যদি 10 মিনিট যাই তবুও ওদের শপিং করা হবে না। আমি পিটপিট করে হাসলাম। মুচকি এসে তীব্রর পায়ে পা মিলিয়ে শপিং মলে ঢুকলাম। সব শপিং তীব্রর পছন্দের মতো সেরে লেহেঙ্গা, শাড়ি, জুতা শেষ করে এবার জুয়েলারি বেলা। দুজনে জুয়েলারি শপে ঢুকতে চোখ আটকা পড়ে গেল একটা পেন্ডেন্ট নিয়ে। ভীষণ পছন্দ হলো। আমি তীব্রকে তা বললাম না। শাড়ি আর লেহেঙ্গার সাথে ম্যাচিং করে সব গহনা নিলাম। সবশেষে যখন তীব্র বিল পেমেন্ট করে তখন চোখ পড়ল দরজার বাইরে। মুখটা জিনিয়ার মতো মনে হতেই যেন শক খেলাম। সব শপিং সেখানে ফেলে ছুট লাগালাম দরজার বাইরে। দরজা থেকে বাইরে এসে আশেপাশে কিছুটা দৌড়ানোর পর জিনিয়াকে আর দেখলাম না। ভিড়ের মধ্যে যেন হারিয়ে গেল। আমি কনফিউজ হয়ে দাঁড়িয়ে রইলাম। সত্যি কি জিনিয়াকে দেখেছি নাকি চোখে ভুল? এর মধ্যে তীব্র দৌড়ে আসে, তড়িঘড়ি করে আমাকে ধরে বলে, পাগল নাকি, এভাবে কেউ ছুটে আসে? আমি তো কতটা ভয় পেয়ে গেছি জানো। কি হয়েছে, অমন করে ছুটে আসলে কেন? আমি রোবটের মতো হাত দিয়ে ইশারা করে বললাম, জিনিয়া। তীব্র চমকে তাকায় সেদিকে, কিন্তু জিনিয়াকে না দেখে বলে, কোথায় দেখেছো? এখানে। আমি মাথা নাড়ালাম। উনি আমাকে ছেড়ে রেলিংয়ের কাছে গিয়ে পুরোটা পর্যবেক্ষণ করলেন, কিন্তু জিনিয়াকে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসলেন। আমি তীব্র শার্টের এক কোণে চেপে ধরে বললাম, জিনিয়া সত্যি বেঁচে আছে তীব্র? তাহলে সেদিন? তীব্র গম্ভীর হয়ে গেলেন। নিজের শার্টের কোণা ছাড়িয়ে নিয়ে আমার এক হাত চেপে হাঁটা লাগলেন। গম্ভীর গলে বললেন, বাড়ি চলো। জুয়েলারি দোকান থেকে সব ব্যাগ নিয়ে চলে আসলাম। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে জিনিয়ার মুখ। ও যদি সত্যি বেঁচে থাকে তাহলে সেদিন মারা গেল কে? কেনই বা সেদিন সব দোষ তীব্রকে দিয়েছিল? জিনিয়া বেঁচে থাকলে কেন জানলো না আমাকে? আন্টি তো বলেছিল জিনিয়াকে দাফন করা হয়েছে, তাহলে জিনিয়া বেঁচে আছে কিভাবে? এত প্রশ্নের দরুন মাথা কাজ করা বন্ধ করে দিল। পরপর কয়েকটা ঢোক গিলাম। তীব্র চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে প্রাণ, শরীর খারাপ লাগছে? আমি উত্তর দেওয়ার আগে তিহারা চলে আসলো। একে অপরের শপিংয়ের কথাই বলেছিল নিজেরা। তারপর যে যার মতো জায়গায় পড়ে বসলো। তানহা আমাকে আর তীব্রকে গাড়ির মধ্যে ঠেসে দিয়ে বলে, তীব্র, প্রাণের সাথে শপিং করিয়ে দাওনি? দেবে কেন? যাকে বিয়ে করছো একটা। তীব্র পেছন থেকে চোখ গরম করে বলে, তোর না ভাবলেও চলবে আমি ওকে শপিং করিয়েছি কিনা নিজের চরকা দেখলাম। তানহার মুখটা একটুখানি হয়ে গেল। শোভা জ্বলে উঠে বলল, তীব্র ভাই, তুমি এই মেয়েটার জন্য তানহার সাথে এমন ব্যবহার করো কেন? এবার উত্তরটা তিহাই দিল। হেসে বলল,
তোমার বোনকে বলো আমার ভাবির সাথে ঠিক করে কথা বলতে, তাহলেই তো ভাইয়া আর কিছু বলে না। আর তাছাড়া আপু, ভাবিকে এই মেয়ে না বলে ভাবি ডাকা শেখো, কারণ ওটা তোমার ভাবি হয়। তানহা আপু তোমারও কিন্তু ভাবি হয়। তানহা আর শোভা জ্বলে উঠল। তীব্র গাড়ি হেসে গাড়িতে স্টার্ট দেয়। ওদের এত কথোপকথনের মধ্যে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার মন আর মস্তিষ্ক পুরো পড়ে আছে জিনিয়ার কাছে। কি থেকে কি হয়েছে ভেবে কুল পাচ্ছি না। আমার ভাবনার মধ্যে বাড়িতে আসলাম। বাড়ি আসার পর আমি বিষয়টা ভুলতে পারছি না। তীব্র আমার অমনোযোগিতা খেয়াল করে বলল, জিনিয়ার কথা ভাবছো? আমি তাকাতাই ওনার দিকে, খুঁটে খুঁটে দেখলাম ওনাকে। চোখ দুটো গভীরভাবে ভীষণ। তাই তো কখনো ওই চোখের দিকে তাকানোর সাহস পায় না। তাকালেই মনে হয় তারা আমাকে তাচ্ছিল্য করে বলছে, যাকে ভালোবাসো তার চোখের ভাষা বোঝো না, যাকে বোঝো না কত সহজে ভুল বুঝো। তুমি কি আদৌ এই মানুষটাকে ভালোবাসার যোগ্য? তুমি কি আদৌ এর ভালোবাসা বোঝার যোগ্য? বিষয়গুলো ভাবতে যেন আমার দম বন্ধ হয়ে আসে। তীব্র খানিকটা এগিয়ে আসে আমার দিকে, এলোমেলো হওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, এত এত বেশি ভেবো না, যা হওয়ার তা হবে। প্রকৃতি নিজের সবটা তোমার সামনে এনে দিবে। তাই তো এত শুধু শুধু নিজের মাথাটা এলোমেলো করো না। এমনিতে তোমার মাথায় মগজের বদলে গোবর রাখা। তীব্র ঠোঁট চেপে হাসলেন। আমি অপলক চোখে চেয়ে রইলাম হাসির দিকে। সে হয়তো আশা করেছিল আমি রেগে যাব, কিন্তু হলো তার বিপরীত। রোবটের মতো তাকে হুট করে জড়িয়ে ধরলাম। আর মনে বললাম, যত সত্যের কাছে যাচ্ছি ততটাই আপনাকে ঘৃণাগুলো আমার নিজের দিকে ফিরিয়ে আনছে। আপনার কথা মতো সত্যিই আমার নিজের প্রতি ঘৃণার সৃষ্টি হচ্ছে। আপনি আমাকে ছেড়ে যাবেন না তীব্র? আমি ভালোবাসি আপনাকে। কবে, কখন, কীভাবে জানা নেই। শুধু জানি তীব্রের প্রেমের নেশায় আমি ডুবে যাচ্ছি। প্রতি মুহূর্তে পুড়ে যাচ্ছি এই প্রেমের নেশায়। শোবার মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়েছে। শাশুড়ি মায়ের অর্ডার অনুযায়ী কাজ করে দিন পার হচ্ছে আমার। এত কাজের মধ্যে ছোটো মামি চুপচাপ বসতে বললেও শাশুড়ি করা নির্দেশ যেন সবার হাতে হাতে সব কাজ করি। তিয়া কয়েকবার এসে ডেকে গেছে, কিন্তু আন্টি যেতে দেয়নি। তিয়া শেষমেশ রাগে দাঁতে দাঁত চেপে আমার কাছে এসে বলে, অন্য সময় ভাবিরে সহ্যই করতে পারে না, আর এখন শত্রুর মতো খাটাচ্ছ। বিয়েতে এসেছে বলে এত ঝামেলা করলে, আর এখন যখন কাজের বেলা তখন সব প্রাণেশাই করবে। ফাউল ফ্যামিলি একটা। আমি ওকে চেপে ধরে থামিয়ে দিলাম। তিয়া ফুসতে ফুসতে চলে যায়। আমি এখনও পর্যন্ত শাড়ি চেঞ্জ করিনি। কীভাবে করবো? আন্টি তো উঠতেই দিচ্ছে না। নিজের কাজ করে যদি যাচ্ছি, এমন সময় গম্ভীর কণ্ঠে ভেসে আসে নান ভাইয়ের। সেদিকে তাকিয়ে দেখলাম নানা ভাই, নানু, আঙ্কেল সবাই এসেছে। দ্রুত আঁচল টেনে মাথা দিলাম। নানা ভাই গম্ভীর কণ্ঠে বলল, নতুন বউকে দিয়ে কাজ করাচ্ছে কে? নাতবউ এখানে বিয়ের কাজ করতে এসেছে নাকি মেহমান হিসেবে এসেছে? আমি মাথা নিচু করে রইলাম। কেউ কোনো উত্তর দেওয়ার আগে পাশ থেকে টিয়া চিবিয়ে চিবিয়ে বলে, নানা ভাই, তোমার মেয়ে না আমার ভাবির আরাম একদম সহ্য করে না। তাই তো সকাল থেকে মেয়েটাকে গরুর মতো খাটাচ্ছে, অথচ দেখো কিন্তু নিজে পায়ের উপর পা দিয়ে বসে আছে। টিয়ার কথায় আমি ওর দিকে তাকালাম। মেয়েটাকে আমাকে মারবে নাকি? নানা ভাইয়ের সামনে কি বলছি? এর মধ্যে আন্টি ধমকে উঠলেন টিয়াকে। রাগী স্বরে বললেন, ভাবি এত আপন হয়ে গেছে যে মায়ের কাছে নানা ভাইয়ের নামে নালিশ করছিস? এক একটা রাজাকারের জন্ম দিয়েছে আমি। তুই বাড়ি চল শুধু। আন্টির কথা শেষ না হতে নানা ভাই রাম ধমক দিলেন। আমি থতমত খেয়ে গেলাম। চোখ পিটপিট করে কিছুক্ষণ নানা ভাইয়ের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গেলাম। তিনি আগের চেয়েও গম্ভীর হয়ে বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি তাফিয়া। তুমি একে তো এত কিছু করছো, তার উপর আমার সামনে আমার মেয়েকে ধমকাচ্ছ। আজাদ, তীব্র কোথায়? আঙ্কেল নম্র গলায় বলল, ওকে তো কোথাও দেখিনি, মনে হয় নিজের রুমে আছে। নানা ভাই কাউকে কিছু না বলে আমার দিকে দৃষ্টি দিলেন। আদেশ সুস্বরূপ বললেন, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও, আর বাদবাকি যা কাজ তা তাফিয়া আর এবারের বউরা মিলে করবে। তোমাকে আর কাজ করতে হবে না। আমি কিছু বলতে চেয়েও বললাম না। নানা ভাইকে এবারে সবাই ভয় পায়, আমিও তার ব্যতিক্রম না। তাই তার কথায় মাথা নাড়িয়ে চুপচাপ সরে আসলাম। একবার পেছনে তাকিয়ে দেখলাম আন্টিকে নানু ঝাড়ছে। আমি দীর্ঘশ্বাস নিলাম। চুপচাপ নিজের রুমে এসে দেখলাম তীব্র পায়ের উপর পা তুলে ল্যাপটপের কাজ করছে। আমার দিকে এক পলক তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি সব কাজ শেষ? ছেড়ে দিল তোমাকে? আমি তো ভাবলাম আজ সারা রাত তোমার কাজ করতে করতে শেষ হবে। আমি জ্বলে উঠলাম। রাগে ফোঁসফোঁস করতে করতে একবার ওনার দিকে তাকিয়ে কাবারের দিকে গেলাম। কাবার থেকে একটা নতুন শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। দরজা বন্ধ করার আগে দাঁতে দাঁত চেপে বললাম, দুই মা ছেলে চোখের বিষ যেন আমি। সকাল থেকে কাজ করে মরছি, এইটা ওনার চোখে পড়লই না, কিন্তু আমি তাড়াতাড়ি চলে এসেছি, এটা তার চোখে পড়লো। খারুস কোথাকার। মেরে উগান্ডার টিকিট হাতে ধরিয়ে দেওয়া উচিত। বাইরে থেকে হুট করে হাসির শব্দ পেলাম। বুড়ো কুচকে গেল নিমেষে। সারাদিন কাজ করে গা থেকে এখনও গন্ধ আসছে। দ্রুত সাবান নিয়ে শাড়িটা শুধু কোনোরকম পেঁচিয়ে নিলাম। দরজা হালকা খুলে দেখলাম তীব্র এখনও বসে আছে। আমি ওভাবেই বের হয়ে আসলাম। তীব্র দৃষ্টি তখনও ল্যাপটপে। গলা পরিষ্কার করে বললাম, বাইরে যাবেন না আপনি? রুমে বসে আছেন যে? নানা ভাই তো আপনাকে খুঁজছিল। কেন?
হঠাৎ নানাভাই কেন খুঁজতেছে? ওনার প্রশ্নে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। হাসার চেষ্টা করে বললাম, জানি না তো, আপনি গিয়ে দেখুন, যান। তীব্র এবার চোখ তুলে তাকালেন, কপালে ভাঁজ ফেলে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বললেন, ও আচ্ছা, এই ব্যাপার। আমি থতমত হয়ে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার? উনি বাঁকা হেসে ল্যাপটপ রাখলেন, সিনা টান করে দাঁড়িয়ে হাই তুলে পড়লে বলেন, আমাকে তাড়ানোর কী আছে? আমি তো আগেই সব দেখে ফেলেছি বউজান। আমি ওনার কথায় কয়েক সেকেন্ড চোখ ছোট ছোট করে তাকিয়ে রইলাম। ওনার কথা মানে বোঝার সাথে সাথে দাঁতে দাঁত চেপে মেরে বালিশ ছুঁড়ে মেরে বললাম, বেহায়ার নির্লজ্জ লোক, বের হন এক্ষুনি। তীব্র বালিশ ক্যাচ করে হাসতে থাকে। আমি আরও কিছু ছোড়ার প্রস্তুতি নিয়ে উনি ভোঁ করে বের হয়ে যায়। আমি দ্রুত দরজা আটকে বড় করে শ্বাস নিলাম। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। সেদিন রাতের ঘটনার পর থেকে আমি এমনিতেই লজ্জা তার থেকে পালাই করি, আর সে বারবার সেই এক কথাই মনে করে। মনে মনে তার গোষ্ঠী উদ্ধার করে শাড়ি পরাতে মন দিলাম। নাচ গান সব কিছুতে মেতে উঠছে পুরো বাড়ি। তিহার মিলি দুজনে জোর করে হালকা সাজিয়েছে, চুলও তিহার ঠিক করে দিয়েছে। এদের অবস্থা এমন, বিয়েটা শোভার না আমার আর তীব্রর। তিহা আমাকে নিয়ে নিচে নামতে নামতে বলল, ভাবি, নিচে গিয়ে দেখবা নাটকের বন্যা বইয়ে যাইতেছে। আমি ওর কথায় হেসে ফেললাম। চিমটি কেটে বললাম, আন্টি যদি তোমার এই কথাগুলো শুনে, তাহলে তোমার সাথে সাথে আমার কাল্লাটাও কেটে নেবে। আচ্ছা, তখন আন্টিকে তোমাকে কিছু বলেনি তো? দিয়ে হাসতে হাসতে বললো, তুমি যাওয়ার পর নানু এমনভাবে জেনেছে যে আম্মু আর আমাকে কিছু বলেনি। এখন বাড়িতে গেলে হয়তো আমার কপালে শুনিয়েছে। ওর কথায় খানিকটা স্বস্তি পেল। বাড়িতে গিয়ে কী হবে এটা ভেবে শরীরের লোম দাঁড়িয়েছে। এমনিতে আন্টি আমাকে তেমন পছন্দ করে না, তার উপর আজ কিছু হলো। আন্টি কি আদৌ আমাকে ছেড়ে দিবে? দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে দেখলাম শোভা মেহেন্দি দিচ্ছে। শোভার মেহেন্দি শেষ হতে তানহা তিহা মিলে বসে আছে। মিলি আমার কাছে এসে বললো, দেখেছেন ভাবি, আপনার ননদ আমাকে রেখেই মেহেন্দি দিতে বসছে। ঠাডা পড়বে ওর উপর। আমি হেসে বললাম ওর কথায়। তীব্র আশেপাশে খুঁজে কোথাও পেলাম না। হুট করে তানহা মেহেন্দি দেওয়া বন্ধ করে মেহেন্দি নিয়ে দৌড় লাগায় সিঁড়ির দিকে। ওর এমন হঠাৎ দৌড়ে যাওয়া বেশ অবাক হলাম। মিলি গিয়ে তানহার জায়গায় বসে পড়লো। আমি একবার চারপাশটা দেখিয়ে হাঁটা লাগালাম তানহার পিছু পিছু। তানহা ছাদে গিয়ে দিকে দাঁড়িয়েছে। আমি ছাদের দরজার কাছে আসতে দেখলাম তীব্র সেখানে আছে। দুজনে একটা জায়গায় বসে তানহার হাতে তীব্র মেহেন্দি দিয়ে দিচ্ছে। আমি ফ্যাল করে কিছুক্ষণ সেদিকে তাকালাম। ইচ্ছে করছে দুটোকে গিয়ে থাপড়ায় আসি, কিন্তু দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলাম। বিষয়টা কত দূর যায় এই দেখার অপেক্ষাতে আছি। তানহার হাতে মেহেন্দি দেওয়া শেষ করে তীব্র গম্ভীর মুখ করলো, এখন যা। তানহা বিশ্বজয় করার মতো হেসে বলল, যাবো একটু পর, তোমার সাথে একটু কথা বলি। তীব্র তীব্র জবাব দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তানহা হুট করে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি চমকালাম। এ পর্যায়ে সহ্য হলো না। এগোতে নিলে তানহা কয়েকটা বাক্য গান আসে। তীব্র, তুমি তো প্রাণেশাকে এখান থেকে গিয়ে ছেড়ে দিবে, তাই না? ওর সাথে বিয়েটা তো জাস্ট একটা ডিল। তুমি তো ওকে ডিভোর্স দিবে, আমাকে বিয়ে করবে, তাই না? তুমি তো ওকে ভালোবাসো না, তাই না? থেমে গেলাম আমি। হুট করে কৌতূহল জাগলো তীব্রের জবাবে। আমি জানি উনি আমাকে ভালোবাসে আর উনি আমাকে ছাড়বে না। তবুও ওনার মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে রইলাম। হার্টবিট বেড়ে গেছে তীব্রর মুখে আমাকে ভালোবাসার কথা শোনার আশায়। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম, চোখ বন্ধ করে বড় শ্বাস নিতে নিতে তীব্রর কণ্ঠ আসে, ছাড় আগে। তাহা না ছেড়ে যেন আরও শক্ত করে জড়িয়ে ধরছে। ইচ্ছে করছে মেয়েটার সব চুল একটা একটা করে ছিঁড়ে দেয়। শুধু তীব্র বলুক সে আমাকে ভালোবাসে আর আমাকে ছাড়বে না। এরপর এই মেয়েকে আমি বোঝাবো প্রাণেশাকে। তানহা তীব্রর পিঠে মুখ গুজে বলে, আগে বলো, আমার প্রশ্নের উত্তর দাও। তীব্র গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, ওর সাথে বিয়েটা শুধু একটা ডিল, আমি ওকে ভালোবাসি না। মুহূর্তে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ড্যাব ড্যাব করে চেয়ে রইলাম তানহা তীব্রর দিকে। তীব্র উত্তরে থম মেরে দিলাম। এক মুহূর্ত মনের সব আশা শেষ হয়ে গেল। এলোমেলো পায়ে ছাদ থেকে সরে এলাম। নিজেই নিজের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে সুরে হাসলাম। নিজের অথন্দে চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তীব্র এক মুহূর্তে আমার সব স্বপ্ন আশা ভেঙে গুঁড়িয়ে দিল। উনি তো জানেন আমি ওনাকে ভালোবাসি, তবু কত সহজে আমাকে ছেড়ে দেওয়ার কথা ভেবে নিচ্ছেন। চুপচাপ নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। দরজার সাথে ঠেস দিয়ে বসে অপালক তাকিয়ে থাকলাম সিলিং ফ্যানের দিকে। সম্পূর্ণ পৃথিবী যেন মাথার উপর ঘুরছে। তীব্র কি তবে আমাকে ঠকালো? আমার একটা ভুলের শাস্তি বুঝি এতটা গভীর? চোখ বন্ধ করে হাত মুঠো করে নিলাম। শব্দ করে কেঁদে উঠলাম। সাথে সাথে মুখ চেপে বোবা কান্নায় ভেঙে পড়লাম। চোখের কাজলটা লেপটে গেছে, চোখের নিচে দাগ হয়ে গেছে কালো কালো। এই মুহূর্তে বাইরে থেকে ডাক আসে তিহার। আমি দ্রুত কান্না আটকানোর চেষ্টা করলাম। তিহা দরজার ওপাশ থেকে ব্যস্ত গলায় বললাম, ভাবি, তুমি কি রুমে আছো? আমি কণ্ঠস্বর স্বাভাবিক করে চেষ্টা করবো, হ্যাঁ তিহা। আরে ভাবি, তুমি রুমে কী করো? কখন থেকে খুঁজছি। জলদি বাইরে আসো, ছোটো মামি তোমাকে খুঁজছে। আমি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলাম। পরপর কয়েকটা ঢোক গিলেও কথা বলার সময় অস্পষ্ট হয়ে আসছিল স্বর। মুখ চেপে ধরলাম। এ অবস্থায় আমার বাইরে যাওয়া
কোনোভাবেই সম্ভব না। তিয়া ফের ডাকলো। আমি কোনোরকম শ্বাস আটকে বললাম, তিয়া আমার শরীরটা ভালো লাগছে না, একটু ভালো লাগলে আসি, তুমি নিচে যাও বরং। তিয়া তড়িঘড়ি করে বললো, ভাবি খুব খারাপ লাগছে, দরজা খোলো। না, খুব বেশি খারাপ লাগছে না, তুমি যাও। তিয়া কিছু বলতে নিয়েও চুপ হয়ে যায়, তারপর আচ্ছা বলে চলে যায়। আমি এলোমেলো পায়ে ওয়াশরুমের দিকে হাঁটা ধরলাম। চুলের খোপা থেকে রজনীগন্ধার গাছটা খুলে পড়েছে, হাতে পড়ে থাকা চুড়িগুলো খুলে ফ্লোরেই পড়লো। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ঝাপটা দিয়ে অনেকটা সময় নিয়ে চোখ দুটো জ্বালা করছে। আয়নায় নিজের দিকে তাকাতেই আমার হাসি পেল। হুট করে হেসে উঠলাম, বিড়বিড় করে বললাম, খুব এসেছিল প্রাণেশা তীব্রকে পোড়াতে, অকারণে তাকে ভুল বুঝে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছিল। যে মানুষটাকে ঘৃণার সর্বোচ্চে রেখে কবুল বলেছিল, আজ তুমি তাকে ভালোবাসায় পুড়েছ। তীব্রর এই ঝলসানো প্রেমে তুমি আবার পড়বে। তীব্রকে ভালোবেসে তার দেওয়া বিরহ নিয়ে তুমি শেষ হবে। ইস, কেন যে ঘৃণার জায়গায় ভালোবাসায় ঠাঁই দিল। চোখ বন্ধ করতে দুপোটা জল গড়িয়ে পড়লো চোখের কোণ থেকে। চুপচাপ রুমে এসে কভার থেকে নর্মাল একটা শাড়ি বের করে পরে নিলাম। এত কাজ করা শাড়ি পরে ঘুমানো তো কষ্টকর। চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে। চোখ বন্ধ করে থাকলেও চোখের পানি পড়া তখনও বন্ধ হয়নি। দরজা করানোর শব্দে চোখ মুছে নিলাম। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে দরজা খুললাম। ভেবেছিলাম হয়তো ছোটো মামি বা তিয়া আবার মিলিয়ে এসেছে, কিন্তু ঝাপসা চোখে তীব্রকে দেখে সরে আসলাম। এলোমেলো পায়ে এসে আবার শুয়ে পড়লাম। তীব্র ব্যস্ত পায়ে এগিয়ে এসে বলল, তোমার শরীর খারাপ লাগছে, কী হয়েছে? আমি জবাব দিলাম না, ব্ল্যাঙ্কেট নিয়ে পুরো মাথাসহ ঢেকে দিলাম। মুখ চেপে ডুকরে উঠলাম। তীব্র আমার এমন আচরণে আর কিছু জিজ্ঞাসা করলো না, চুপ হয়ে গেল। আমি যতটা সম্ভব শব্দ না করে কান্নার চেষ্টা করে গেলাম ক্রমাগত। পুরো রাতটাই কেটে গেল নিঃশব্দ কান্নায়। পাশে থাকা তীব্র টের পেয়েছে কিনা জানা নেই, তবে সে একটা শব্দও করেনি আমার সাথে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার শুয়েছিলাম। বেলা উঠতে উঠতে অনেক বেলা হয়েছে, ঘুমের জন্য মাথাটা ভার হয়ে আসছে প্রচণ্ড। পাশে তীব্র নাই, দীর্ঘশ্বাস ফেলে উঠতে আয়নায় নিজের দিকে চোখ পড়ে গেল। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। নিজেকে দেখে নিজেকে আঁততে উঠলাম। বাড়ির বাকিরা প্রশ্ন না করলেও তিয়া, মিলি আর ছোটো মামি কিছুতেই ছাড় দিবে না। জলদি করে ফ্রেশ হয়ে চোখ ভালো করে ডললাম, কিন্তু চোখের ফোলা তো কমবে না। শেষে ওভাবে বের হলাম। হাত খোপা করে মাথার আঁচল টেনে নিতেই চোখ পড়ল মেঝেতে। কাল যেখানে ফুলের গাছটা চুরি ফেলেছিলাম সেগুলো ওখানে নেই। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম সেখানে সযত্নে চুড়ি আর গাছড়া রাখা। ওগুলো ওখানে কে রাখলো? তীব্র। উনি এগুলো ফ্লোর থেকে উঠালেন, নিশ্চয়ই টের পেয়েছে কিছু। আমি দীর্ঘশ্বাস ফেলে নিচে নামলাম। আশেপাশে তীব্রকে কোথাও নজরে পড়ল না। মানুষটা কিছুদিন পর আমাকে ছেড়ে দিবে, অথচ আমার বেহায়া মন তার সান্নিধ্য পেতে যাচ্ছে। তিহার মিলি আমাকে দেখে দৌড়ে আসে, কাছে এসে বলে, ভাবি শরীর কেমন আছে তোমার? কাল তো আর আসলেই না তুমি। আমি উত্তর না দিয়ে মাথা নিচু করে দৃষ্টি এদিক ওদিক করতে লাগলাম। মিলি আমার হাত জড়িয়ে ধরে বলল, ভাবি কত কিছু যে মিস করলেন আপনি, আহারে। এবার জবাব দিলাম না। তিহা আমার নীরবতার কারণ বুঝতে না পারে থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে। সাথে সাথে আতঙ্কে চোখ বন্ধ করে নিলাম, বড় করে শ্বাস নিলাম। তিহা বলল, চোখে মুখের এমন দশা কেন ভাবি? তোমার কি সত্যি শরীর খারাপ ছিল কাল? আমি ফাঁকা ঢোক গিললাম। উত্তর দেওয়ার আগে ডাক পড়ল আন্টির। আমি তিহাকে আর মিলিকে পাশ কাটিয়ে আন্টির কাছে গেলাম। আন্টি আমাকে শুধু একটা লিস্ট ধরিয়ে দিয়ে বললেন যেন বড় মামা, ছোটো মামা, আঙ্কেল কাউকে না কাউকে দিয়ে এটা দেই। আমি মাথা নাড়িয়ে লিস্টটা নিয়ে চুপচাপ আসলাম। মিলিকে আস্তে করে জিজ্ঞাসা করলাম, বড় মামা, ছোটো মামা আর আঙ্কেলকে কোথায় দেখেছো? আব্বু রুমে, কাকু আর আঙ্কেল বাইরে গার্ডেনে। বড় মামাকে ভয় লাগে আমার। আমার জন্য তার আদরের মেয়ের বিয়ে ভেঙে গেছে, তাই সে আমাকে তেমন একটা পছন্দ করে না। তাই তার কাছে গিয়ে না গিয়ে বাড়ি থেকে বের হলাম গার্ডেনের উদ্দেশ্যে। এসে দেখি আঙ্কেল আর ছোটো মামা এসে খোশ গল্পতে মেতেছে। আমি মাথা নিচু করে এসে আঙ্কেলের দিকে লিস্টটা এগিয়ে দিয়ে বললাম, আঙ্কেল আন্টি বলেছে এগুলো আনতে। আঙ্কেল আমার থেকে লিস্টটা নিলেও ছোটো মামা ভুরু কুচকে বললেন, কিসের আঙ্কেল আন্টি? কে আঙ্কেল আর কে আন্টি? আমি ওনার এমন প্রশ্নে খানিকটা থতমত খেয়ে গেলাম। আঙ্কেল হেসে বলল, আরে আর বলো না প্রাণেশা মা, আমাকে আর তোমার আপাকে আঙ্কেল আন্টি বলে আগেরকার অভ্যাস কি না? আগেকার অভ্যাস তো ঠিক আছে, কিন্তু এখন এই কথা আব্বাজান জানে? আঙ্কেল দুপাশে মাথা নাড়লেন। ছোটো মামা আমার পাশে দাঁড়িয়ে মাথায় হাত রেখে বললেন, আমার আব্বাজান কতটা কড়া এটা তো তুমি ভালো করে জানো আম্মু। তাই এখন থেকে আঙ্কেল আন্টি ডাকা বন্ধ করো, নয়তো ভুল করে একথা আব্বাজানের কাছে গেলে আস্ত রাখবে না কিন্তু। আর শাশুড়িকে কতদিন আঙ্কেল আন্টি ডাকবে শুনি? এটা তো আর কয়েকদিনের ব্যাপার না যে আজ আছে তো কাল নেই। তাই এখন থেকে বাবা মা ডাকতে শিখো। আমি ভদ্রমের মতন মাথা নাড়লাম। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ের দিকে এগোলাম। ছোটো মামা তো জানে না আসলে এটা কয়েকদিনের ব্যাপার শুধু, এরপর আমাদের বিচ্ছেদ। আসলে আমি আজ আছি তো কাল নেই। শুধু শুধু আব্বু আম্মু রেখে মায়া বাড়ি কি লাভ? মাথার আঁচলটা ভালোভাবে টেনে নিয়ে পুকুরের সিঁড়িতে বসলাম। পা পানিতে ডুবিয়ে স্বচ্ছ পানিকে ঘোলাটে করতে দেখলাম।
ধীরে ধীরে আবার পানি ঠিক হয়ে গেল। পানিতে অস্পষ্ট নিজেকে দেখে হাসলাম। বড় করে শ্বাস নিয়ে চোখ বন্ধ করলাম। অনুভব করলাম আমার পাশে কেউ আসে। চট করে চোখ মেলাতে তীব্র গম্ভীর মুখটা চোখে পড়ল। কিয়ৎক্ষণ আর মুখ পানে তাকিয়ে আমি দৃষ্টি সরালাম। দুজনের মধ্যকার নীরবতা মিটিয়ে উনি নিজেই বললেন, কিছু হয়েছে? আমি জবাব দিল না, প্রয়োজন মনে করলাম না। আমি যতটা দূর হয় আমাদের পরিণতি, তবে সে দূরত্বই এই মুহূর্ত থেকে শুরু হোক। পাশাপাশি দুজনের মধ্যকার দূরত্ব যেন আকাশ সমান। দুজনে টের পেলাম সে দূরত্ব। আমি ওনার প্রশ্নের উত্তর না দিলেও নিজের থেকে প্রশ্ন করলাম, আমরা বাড়ি কবে ফিরব? তীব্র কোনো প্রশ্ন ছাড়াই উত্তর দিলেন, আজ গায়ে হলুদ শেষ হলে কাল বিয়ে। এরপর নানা ভাইয়ে যাওয়ার অনুমতি দিলেই 2 দিন পরে চলে যাব, আর না দিলে কিছুদিন থাকতে হবে। এরপর আবার দুজনের মধ্যে নীরবতা। এত এত কথা বলার থাকলেও সবটা দলা পাকিয়ে রয়েছে। আমাদের এখানে থাকাটা একসাথে থাকার শেষ সময়। এরপর দুজনের দূরত্ব বাড়বে বাড়বে জটিলতা। একটা সময়ে এসে দাঁড়াবে বিচ্ছেদ। এই মানুষটার চোখের দিকে তাকালে আমি অনুভূতির গভীরতা মাপতে পারতাম না। আজ মনে হচ্ছে এগুলো অনুভূতি নয়, শুধু রহস্যের বন জ্বালা ছিল, যেখানে আমি ফেঁসে গিয়ে দম আটকে ফেলেছি। এখন সময় শুধু কখন সেই দমটা বের হয়ে আসবে। ঠোঁটে কোনো অদ্ভুতভাবে হাসি ফুটে উঠল। ওনাকে জিজ্ঞেস করলাম, জিনিয়ার কোনো খোঁজ পেয়েছেন? তুমি কি করবে? অনেকদিন বেষ্টির মুখ দেখি না, তাই ভাবছি দেখা করব। তীব্রর মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। রহস্যভাবে হেসে বলে, নো প্রবলেম বেব, আমি তোমাকে তোমার বেষ্টির সাথে খুব শীঘ্রই দেখা করব। কিন্তু কথা হচ্ছে যে বিষয়গুলো তুমি নিতে পারবে না। আমি হাসলাম, ঠোঁট প্রসারিত রেখে বললাম, এত বড় ধাক্কা সহ্য করে নিলে আর এতটুকু পারবো না? শুধু নিজের প্রতি ঘৃণাগুলো হয়তো বা আকাশ ছুবে, তবে আমি সহ্য করে নেব। তীব্র মুহূর্তে গম্ভীর হয়ে গেল। পাশ থেকে উঠতে উঠতে বলল, বাড়ির ভিতরে যাও। আম্মু আবার তোমাকে না খুঁজে না পেলে চেঁচামেচি শুরু করবে, তখন বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়ি মনে হবে না। আমি ছোট্ট করে বললাম, আচ্ছা। উনি এগোতেই আমি নিজেই উঠে পড়লাম। অন্যমনস্কভাবে উঠতে গিয়ে শাড়িতে পা বেঁধে উল্টে পড়লাম পুকুরে। মুহূর্তে আর্তনাদ করে উঠলাম। উল্টো হয়ে পড়ার কারণে বেশ খানিকটা পানি অলরেডি পেটে চলে গেছে। পুকুরের নিচটা পিচ্ছিল হওয়ায় জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে দেখে বেশ অবাক হলাম। আশেপাশে চোখ বুলাতে হাতে চলে থাকা স্যালাইনের দিকে পড়ল। মস্তিষ্ক ফাঁকা। ধীরে ধীরে সবটা মনে পড়তে আটকে উঠলাম। আমি তো পানিতে ছিলাম, দুর্ভাগ্যবশত সাঁতার না জানায় অনেকটা পানি পেটে চলে গেছে। আতঙ্কে দম বন্ধ হয়ে কখন জ্ঞান হারিয়ে গেছে মাথায় নেই। দীর্ঘশ্বাস পেলে আশেপাশে তাকালাম। এর মধ্যে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন একজন নার্স। আমাকে তাকিয়ে দেখতে দেখে বলেন, সেন্স ফিরেছে তোকে? এখন শরীর কেমন লাগছে? আমি ধীর কণ্ঠে বললাম, জি ভালো। নার্স এসে আমাকে স্যালাইনে মুচকে এসে বলেন, আপনি কিন্তু ভাগ্যবতী বলতে হয় ম্যাম। আমি কথাটা বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম, হঠাৎ আমাকে ভাগ্যবতী বলতে হবে কেন? উনি ঠোঁট দুটো প্রসারিত করে বললেন, আপনার হাজবেন্ড আপনার অবস্থা থেকে এতক্ষণ পুরো পাগল হয়ে গেছিলো, বাইরে বসে আছে এখনও। আমি কিছু বললাম না, চুপচাপ থাকলাম। জানি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমি বারবার সত্য মিথ্যার মধ্যে ঝুলে থাকি। বুঝি না এরা সবাই আমাকে কি মনে করে। ফোঁস করে উঠলাম। নার্স আপুটা আবার বললেন, তবে আপনাকে দেখে কিন্তু আমার মধ্যে সামান্যতম হিংসে হয়েছে ম্যাম। এত হ্যান্ডসাম, কেয়ারিং, লাভিং একটা হাজব্যান্ড পেয়েছেন, ওয়াও। আপনি ভ্রু কুঁচকে গেল। মেয়েটার চোখে স্পষ্ট মুগ্ধতা। রাগে জ্বলে উঠল। কত বড় সাহস! আমার বরের দিকে নজর দিচ্ছে, তাও আবার আমাকে এসে বলছে। বলি, এদের কি লজ্জা শরম কিছু নেই? ফোঁস করে উঠলো। কিছু বললাম না, আপাতত চুপিয়ে থাকলাম। আমি তো অসুস্থ, তাই না? কিছুক্ষণ পর নার্সটি বের হয়ে আসে। সাথে সাথে কেবিনে আসে তীব্র। চোখ মুখ দেখে বোঝার উপায় নেই তার এই মুহূর্তে প্রতিক্রিয়া ঠিক কী। তীব্র চুপচাপ টুল টেনে বসে গম্ভীর কণ্ঠে বলল, সাঁতার না পেলে পুকুরে যাওয়ার কোনো দরকার ছিল না। পেট পুরে পানি খেয়েছে তো। ওনার কথা শুনে নড়েচড়ে একটু কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিলাম। কোনো জবাব দিলাম না। আসলে উনি কেয়ার করলে নাকি ধমকালো এটা বুঝলাম না। উনি আমার নীরবতা দেখে কপালে ভাঁজ ফেললেন, দাঁতে দাঁত চেপে বললেন, মুখে কি এখনও পানি আছে যে জবাব দিচ্ছেন না? মুখে পানি কেন থাকবে? তাহলে প্রশ্নের উত্তর দাও না কেন? কষ্ট লাগে উত্তর দিতে? আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আমি না অসুস্থ? কোথায় একটু আদর করে মিষ্টি কথা বলবেন তা না, ধমকাচ্ছে। এই আপনার ভালোবাসা? এই ছিল আপনার মনে? আমার কথায় তীব্র রীতিমতো চোখ পিটপিট করে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর আমার দিকে ঝুঁকে এসে কপাল গাল চেক করলো। আমি ভুরু কিঞ্চিত করে বললাম, কী হয়েছে? এত কাছে আসতেন কেন? এটা হসপিটাল তো। থাক, আদর করতে বলছি বলে এখানে করতে হবে এমন বিষয়টা না, বাড়িতে গিয়ে করলেও চলবে। তীব্র সাথে সাথে গলা ফাটিয়ে নার্সকে ডাকে। ওনার চেঁচানিতে আমি ভয়ে কেঁপে উঠি। এত জোরে চেঁচানোর আওয়াজ কানে দিতেই হাতে টান পড়ে স্যালাইনের সুচ দিয়ে রক্ত বেড়ে ওঠে। মৃদু আত্মনাদ করে হাতটা ঠিকমতো রাখতে নার্স ছুটে এসেছে, যেন সে আমার
জামাইয়ের ডাকের অপেক্ষায় ছিল। আমি রাগে রেগে চোখে তাকালাম তার দিকে। নার্স ছুটে এসে বলল, জি কিছু হয়েছে স্যার? আপনি ওকে ভালো করে দেখে ডক্টরকে ডাকুন। আমার মনে হয় পানি খেয়ে ওর মাথার তার গেছে, নয়তো ছিঁড়ে গেছে। ওকে কি পাবনা মেন্টালে নিতে হবে? ওনার কথাতে নার্স কিছুটা বলার আগে ফুঁসে উঠলাম আমি। চিবিয়ে চিবিয়ে বললাম, আপনি আমাকে ইনডাইরেক্টলি পাগল বলেন? আপনার এত বড় সাহস! আমি তোমাকে ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি বলেছি, কারণ তুমি আসলেই পাগল। আপনার বউ আমি। এত পাগল মনে হলে বিয়ে কেন করেছেন? কারণ তখন জানতাম না তোমার মাথায় এত বড় সমস্যা। আমি দ্বিগুণ রাগে ফুঁসে উঠলাম। কিছু বলার আগে নার্স থামিয়ে দেয়। কাচুকুচু করতে করতে বলে, স্যার আপনি একটু বাইরে যান, ম্যামকে এত উত্তেজিত করবেন না। তীব্র একবার তীক্ষ্ণ চাহিনি ছুটে চলে গেল। নার্স আমাকে শান্ত করলেন। স্লাইনের আরেকটু বাকি, তারপর আমাকে বাসায় নিয়ে যায়। মনে মনে পণ করে রেখেছি, আজ ওনাকে পিন্ডি চটকে তারপর শান্ত হব। আমাকে পাগল বলা, আমাকে এই প্রাণের শেখে। উনি যদি তাহজির শেখ তীব্র হন, তাহলে আমি মিসেস তাহজির শেখ তীব্র। স্যালাইন শেষ হতে তীব্র সব বিল পে করে আমাকে নিয়ে হাসপাতাল থেকে বের হলো। বাড়ির কেউ আসেনি। আমি আশেপাশে নজর বুলিয়ে ঠোঁট গোল করে বললাম, এ কি বাড়ির কেউ আসেনি? আমি না রোগী, আমাকে না সবাই দেখতে আসবে? তীব্র আবার কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বললেন, এই মেয়ে সত্যি সত্যি তোমার মাথা গেছে। এমন বাচ্চাদের মতো কথা বলছে কেন? কী সমস্যা? আমি ভেমচি কেটে বললাম, আপনার একটা বাচ্চা লাগবে বলতেই পারতেন। আমাকে বাচ্চাদের সাথে তুলনা কেন করছেন? তীব্র চোখ বড় বড় করে তাকে নিজের কপাল নিজেই চাপড়ালেন। হাত ধরে টেনে বসাতে বসাতে তুললেন, তুমি আজ আমাকে পাগল বানিয়ে তবে ক্ষান্ত হবে দেখছি। চুপচাপ গাড়িতে বসো। কিন্তু বাড়ি থেকে কেউ এলো না? না আসেনি, কারণ কেউ জানে না তুমি হসপিটালে। ধপাস করে পানিতে পড়ার পর আমি তোমাকে তুলছি। পানি খেয়ে পেট ভরিয়ে তো জ্ঞান হারিয়েছিলে। বিয়ের বাড়ির অনুষ্ঠান, তার উপর তোমার শরীর একদম ঠান্ডা হয়ে গেছিলো, তাই ভয়ে ভয়ে হাসপাতালে নিয়ে এসেছি। আসার সময় শুধু আব্বু, ছোটো মামি আর দারোয়ান চাচা দেখেছিল, তাও তাদেরকে মানিয়ে এসেছি। বলেছি আমাদের কেউ খুঁজলে যেন বলে আমরা একটু বাইরে আসি। তাহলে আমার শাড়ি, ওটা ছোটো মামা দিয়ে গেছে। ভেজা কাপড় তো বদলানো লাগবে, তিনি দিয়ে গেছেন আর পাল্টিয়েছে নার্স। আমি মনে করার ভঙ্গিতে বললাম, এই ভালো কথা। আপনি এই নার্সের সামনে ভিজা শার্টে আসছিলেন? ততক্ষণে গাড়ি ড্রাইভ করা শুরু করেছে তীব্র। নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, হ্যাঁ কেন? আমি ফুঁসে উঠলাম, দাঁতে দাঁত চেপে বললাম, এই জন্যই তো বলি মেয়েটা এত প্রশংসা করলো কেন? নিজের এই হট লুক না দেখালে চলছিল না আপনার? বলি মাস্ক কেনার পয়সা নেই আপনার? এত কিপটে কেন? এখন থেকে ঢিলে ঢালা কাপড় আর সবসময় মাস্ক পরে ঘুরবেন। সাথে সাথে তীব্র গাড়ি থামিয়ে ড্যাব ড্যাব করে মুখের দিকে তাকিয়ে দিল। আমি ধমকে বললাম, সমস্যা নেই। কি গাড়ি থামিয়েছেন কেন? তীব্র গোল গোল চোখ নিয়ে বলল, তোমার ব্যাপার স্যাপার ভালো লাগছে না প্রাণ। কী হয়েছে বলো তো? কী বলতে চাইছো আমাকে? ধমকাচ্ছ? তোমার নিশ্চয় মাথায় তার দুইটা ছিঁড়ে গেছে। আই ড্যাম শিওর। আমি কিছু বলতে গিয়ে বললাম না, গাল ফুলিয়ে অন্যদিকে বসলাম। তীব্র গাড়ি স্টার্ট দিয়ে বললেন, আমাকে যা বলেছো তা বলো, সমস্যা নেই, কিন্তু বাড়ি গিয়ে উল্টোপাল্টা কিছু বলো না বা করো না। আমি চট করে তার দিকে তাকালাম, চকচকে চোখ নিয়ে বললাম, ভালো কথা। ভাবছি বাড়ি গিয়ে শাশুড়ি মা আর ননদিনীকে দারুণ রকমের সারপ্রাইজ করবো। তীব্র আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আমি নিজের মতো করে রাস্তায় দেখতে দেখতে বাড়ি পৌঁছলাম। আমাদের দেখে দ্রুত ছুটে আসেন ছোটো মামা আর আঙ্কেল। চিন্তিত সুরে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি পুকুরে পড়লে কীভাবে? এখন শরীর ঠিক আছে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তীব্র আমাকে সাথে সাথে নিয়ে বাড়িতে ঢুকলেন। তিহা মিলির কাছে এগিয়ে এলো। লিভিং রুমে বসে তানহা আর শোভা বসেছিল। তীব্র আমাকে নিয়ে সরাসরি রুমে যেতে চাইলে আমি ব্যাগরা দিলাম। কেন যাবো রুমে? তিহা আর কাছে এগিয়ে এসে বলল, ব্যাপার কি ভাইয়া ভাবি, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আর ভাবি যে বের হলো, এতক্ষণ পর আসলো। আমি দাঁত বের করে বললাম, আগে তো কখনো এখানে আসা হয়নি, আর বিয়ের ঝামেলার জন্য বের হওয়া হয়নি। কাল তোমার ভাইয়ের সাথে রাগ করেছিলাম, তাই আজ আমার রাগ ভাঙাতে ঘুরতে নিয়ে গেছিলো। মুখটা একটু লাজুক লাজুক করে আর চোখে আনার দিকে তাকাতে দেখি খুব রেগে গেছে। ফর্সা চোখ মুখ লাল হয়ে গেছে। এবার তীব্র দিকে তাকিয়ে দেখলাম উনি হাঁ হয়ে তাকিয়েছেন আমার দিকে। তিহার মিলিয়ে মিটমিট করে হাসে, বা বাবা ভাইয়া, শুধু কি ভাবিকে নিয়ে ঘুরলে? আমাদের নিয়ে ঘুরতে হবে যে। আচ্ছা নিয়ে যাবো। প্রাণেশা রুমে ছিল। আমি ঠোঁট উল্টিয়ে মাথায় আঁচল টেনে নিয়ে তীব্রর সাথে দিয়ে রুমে হাঁটা দিলাম। পিছন থেকে শব্দ পেলাম কিছু ভাঙা, সাথে সাথে চেপে ধরলাম তীব্র হাত। তীব্র আর পিছু না ফিরে আমার দিকে তাকে হাঁটতে লাগলো। আমি ঠোঁট চেপে হাসলাম। আমার মন এর থেকে জোরে ভেঙেছে, আর তানহা তা কেবল কফির কাপটাই ভেঙেছে। ঠোঁট বাঁকালাম। রুমে আসতে তীব্র বলল, মিথ্যে বললে কেন নিচে? আমার শখ হয়েছে বলছি, আরও বলবো, আপনার কি? তীব্র আমার মাথায় ছোট্ট একটা গাঁটটা মেরে বলল, রেস্ট নাও, যাও। আমি চুপচাপ বিছানায় হেলান দিয়ে বসলাম। তীব্র বের হয়ে যেতে নিলে পিছন থেকে হুট করেই প্রশ্ন করলাম, আপনি কি আমাকে ভালোবাসেন তীব্র? তীব্র থমকে দাঁড়ালেন। কয়েক পলক সেভাবে দাঁড়িয়ে হাত মুষ্টিবদ্ধ করলেন। আমি সেদিকে তাকিয়ে রইলাম। তীব্র কোনো জবাব না দিয়ে চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে হাসলাম। ঠোঁটের কোনো তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল।
উনি বাসে না, আমাকে ভালো বাসে না। সকল অভিনয়ের সমাপ্তি ঘটিয়ে মুখে হাত চেপে ডুকরে উঠলাম। গায়ে হলুদ ভালোভাবেই কেটে গেল। আমি নিচে যাইনি তেমন একটা, তীব্র জোর করেনি। তাকে কাল যে পরিমাণ কনফিউজ করছি তাতে তার ধারণা আমি নিশ্চয় পাগল হয়ে গেছি। আমার নাকি মাথার তার ছিঁড়ে গেছে। ওনার কথা ভেবে আমার হাসি পায়। কতদিন একসাথে থাকা হবে তা তো জানি না, যে কয়টা দিন আছে সে কয়টা দিন নাকি তানহা আর তীব্রকে জ্বালিয়েই যাই। ভাবতে ভাবতে নিজের সাজগোজ করলাম। কালো রঙের রেহেনা পরছে, চুলগুলো ছেড়ে হালকা করে সেজে নিলাম। তীব্র নিজেও কালো পাঞ্জাবি পরছে। আমি লেহেঙ্গা ধরে ধীরে ধীরে নিচে নামতে পুরো বাড়ি মেহমান গিজগিজ করছে। বড় মামির অনেক আত্মীয় এসেছে, এর মাঝে এক ছেলে আছে। এই বজ্জাত ছেলের দৃষ্টি আমার মোটেও ভালো লাগে না। কিছুতে গড়বড় আছে। আশেপাশে তাকিয়ে তিহাকে খুঁজলাম। তিহার মিলি একে অপরের সাথে চিপকে থাকে, আর কোথায় কোথায় যায় তা বোধহয় নিজেরাই জানে না। আমার খোঁজার মধ্যে বিপ্লব আর মুন্নি দৌড়ে আসে আমার কাছে। মুন্না দাঁত বের করে বলে, ভাবি আপনি তীব্র ভাইয়ের বউ না হলে আপনারে নিয়ে ভেগে যেতাম। ওর কথায় আমার মুখ হা হয়ে গেছে। ভুরুতে কিঞ্চিত কুচকে বললাম, বয়স তোমার 16 না, আর তুমি আসছো ভেগে নিয়ে যেতে? তীব্র শুনলে তোমার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিবে। আরে ভাবি, আপনি আমাকে সাপোর্ট করবেন তা না, আসছেন তীব্র ভাইকে বিচার দেওয়ার জন্য। ছি ভাবি, ছি, আপনার কাছে এটা আশা করিনি। ওর কথার ধরন শুনে ফিক করে হেসে দিলাম। পাশ থেকে বিপ্লব সাবধানী কণ্ঠে বলে, খবরদার ভাবি, ওর কথায় গলে যাবেন না। আপনি তীব্র ভাইকে বলে দিবেন সাক্ষী হিসেবে আমি আছি। মুন্নার সাথে তীব্রভাবে গাঁটটা মারে দুজনে একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। কোনো রকমে ওদের থামিয়ে বললাম, আরে নিজেদের মধ্যে ঝামেলা করতে হয় না, আমাকে বলো তোমাদের তীব্র ভাই তিহা মিলি ওরা কোথায়? তীব্র ভাই ব্যস্ত, নানা ভাই ওকে যে কাজ দিয়েছে, আর তিহা আপু মিলি আপু সবাই এদিকে। ও ভাবি, ভাইয়া বলেছে আপনাকে সাবধানে দেখতে। ওই যে তানহা আপুর খালাতো ভাই আসছে না হাবিব, ওর থেকে দূরে থাকতে। আমি মুখটা গোল করে সব মতো বললাম, ওকে বললাম। এরপর চলে আসলাম তিহার মিলিকে খুঁজতে। এই মেয়েগুলো যে কোথায় হারিয়ে যায় আল্লাহ জানে। ওদের খুঁজতে খুঁজতে সামনে পড়লে হাবিব। আমাকে দেখে 32টা দাঁড় বের করে হাসে। হ্যাংলা পাতলা গরনে হাবিবের হাসি একদম খারাপ না। আমি তাকে এড়িয়ে চলে নিতে আসলাম। কাউকে খুঁজছো প্রাণেশা? আমি যেন আকাশ থেকে পড়লাম। প্রথমে আমাকে ঠিকমতো চেনে কি না সন্দেহ, তারপর আবার আমাকে তুমি নাম ধরে ডাকছে। বিরক্ত নিয়ে পেছনে তাকাতে হাসি হাসি মুখ করে বললাম, তীব্র আপনার বড় নাকি ছোট ভাইয়া? হাবিব মুখ কালো করে বলল, আমাকে ভাইয়া কেন বলছো? আর তীব্র আমার বড় কেন বলো তো? কী হয়েছে? বড় ভাইয়ের বউকে আপনি ভাবি বলে সম্বোধন করতে হয় ভাইয়া, এটা বোধহয় আপনার জানা নেই। হাবিব মুখ বাঁকায়। লোকটার স্বভাব আমার মোটেও ভালো লাগছে না। চলে আসতে নিলে চোখে পড়ে থাকা খানিকটা দূরে দাঁড়ানো তীব্র। ব্যাস আমি দাঁড়িয়ে গেলাম। হাবিবের দিকে তাকিয়ে হেসে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বললাম, অবশ্যই আপনি আমাকে শুধু প্রাণেশা বললেও আমি মাইন্ড করবো না। হাবিব যেন আকাশের চাঁদ হাতে পেল, দুপা এগিয়ে আসলো আমার দিকে। ওনার আকস্মিক এগিয়ে আসাতে চমকে দুপা পিছিয়ে গেলাম। হাসার চেষ্টা করলাম, কাছে আসছেন কেন ভাইয়া, দূরে থাকুন। হাবিব আমার দিকে এগিয়ে আসতে তীব্র ছুটে আসে। লোকটা চোখ মুখ লাল হয়ে গেছে। চোয়াল শক্ত করে বলে, কি হচ্ছে এখানে? হাবিব ভয়ে থতমত হয়ে যায়। তার চোখ দেখে বোঝা যায় সে ভালো মতো ভয় পাচ্ছে তীব্রকে, কিন্তু এতক্ষণ ভাব নিয়ে দাঁড়িয়েছিল। আহারে বেচারা হাবিব, সে আজ ধোলাই খাবে তা আমি ভালো মতোই বুঝলাম। এখানে ফারদিন ভাই থাকলে এখনই হাবিবের গলা টিপিয়ে দিতে। হাবিব আমতা আমতা করে বলল, ভাবির সাথে একটু আলাপ করছিলাম। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলে শেষ। হাবিব দৌড়ে হ্যাঁ বলে দৌড়ে যায়। ও দৌড় দেওয়া দেখে আমি পিছন থেকে দুবার ডেকে হেসে উঠলাম। পেট চেপে হেসে যাচ্ছিলাম। তীব্র আমাকে টেনে সোজা করে রাগেশ্বরে জিজ্ঞাসা করে, এর সাথে এত হেসে হেসে কথা বলতে কে বলেছে? আমি ওনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, কেউ বলতে হবে? আমার কি ইচ্ছে নাই নাকি? তীব্র সাথে সাথে চেপে ধরে হাত টেনে নিয়ে একটা ফাঁকা জায়গায়, তারপর দাঁতে দাঁত চেপে শক্ত করে কোমর আঁকড়ে থাকে। আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকালাম। উনি বললেন, হাবিবের থেকে দূরে থাকো। আমি ছাড়া সবার ক্ষেত্রে তোমার নিজ ইচ্ছে চলবে না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি ওনার থেকে ছোটার চেষ্টা করে ব্যর্থ হলাম। তখন ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বললাম, কেন? আপনাকে একটা অন্য মেয়ে জড়িয়ে ধরতে পারে, আপনি তার হাতে মেহেন্দি দিয়ে দিতে পারেন, আর আমি কারোর সাথে সামান্য কথা বললে আপনার গায়ে লাগে? তীব্র এতটাই অবাক হয় যে তার হাত আলগা হয়ে যায়। আমি তার থেকে নিজেকে মুক্ত করে নিলাম। অন্য দিক থেকে বর আসছে, শব্দ আসছে, সেদিকে পা বাড়িয়ে দিলাম। যার সাথে বিচ্ছেদ ঠিক করে রেখেছি তাকে নিয়ে এত না ভাবলেও চলবে। আপনি তো আমাকে ভালোবাসেন, আর ভালোবাসতে না পারলে আমার উপর অধিকার দেখাতে আসবে না। পিছন ফিরে তীব্র মুখ দেখিনি, বাঁকা হাসে চলে আসলাম। হয় তীব্র আজীবন নিজের করে পাবো, নয়তো হারাবো। আমার এত লুকোচুরি আর ভালোবাসছে না। ভালোবেসে কেন এত কষ্ট পেতে হবে আমার? আমি তো শুধু ভালোবেসেছি। সে ভালোবাসে বলে না, আবার ভালোবাসে না তাও বলে না।
এবার কোনো না কোনো একটা তাকে নিজের মুখেই বলতে হবে। ব্যাস, বিয়েটা ভালোই ভালোই মিটে গেলেও সবার বিদায় শেষে হাই তুলতে তুলতে নিজের রুমের দিকে এগোচ্ছিলাম। সে সময় টান পড়ে লেহেঙ্গার ওড়নাতে। কাঁধের ওড়না চেপে পেছনে তাকাতেই চোখ পড়ে হাবিব, ওর হাতে আমার ওড়নার অংশ। আঁতকে উঠলাম আমি। তীব্র নিচে, বাকিরা সবাই নিচে, বড় মাম্মিকে সামলাচ্ছে। আমার শরীর খারাপ লাগছিল, আমি চলে এসেছি, কিন্তু এখানে এসে এমন পরিস্থিতি পড়বো তা ভাবতে পারিনি। পিটপিট করে কিছুক্ষণ হাবিবের দিকে তাকিয়ে বললাম, কী ধরনের অসভ্যতা এটা হাবিব ভাই? আমি কিন্তু আপনার ভাবি। ওড়না ছাড়ুন। হাবিব দাঁত বের করে ওড়না ছাড়ার বদলে ওড়না ধরে টান দেয়। আমি হুমড়ি খেয়ে লেহেঙ্গাতে বেঁধে নিচে পড়ে যাই। হাঁটু আর হাত ধরে আর্তনাদ করে উঠি। হাবিব শয়তানি হাসি এসে আর একটা টান দিতে পিছনের জন্য ওড়নাটা সাথে টপটা খানিকটা ছিঁড়ে যায়। মুহূর্তে সকল ব্যথা ভুলে হাত দিয়ে চেপে ধরলাম। দাঁতে দাঁত চেপে বললাম, দেখেন হাবিব ভাই, ভালো করে বলছি আমার ওড়না ছাড়ুন। তীব্র এসে যদি দেখে আপনি আমার সাথে বেয়াদবি করছেন, তাহলে কিন্তু আপনার বাপের ক্ষমতা নেই আপনাকে বাঁচাবে। হাবিব বিচ্ছির রকম হাসি হেসে বাজে ভঙ্গিতে বলে, ভাবি, আপনার বর তো এখন তানহার সাথে। মনে হয় না এত সহজে তানহা তাকে ছাড়বে। আর রইল বাকি আপনার কথা, আপনাকে দেখলেই তো আমার। ওনার খারাপ ইঙ্গিত বুঝতে সময় লাগলো না আমার। গা গুলিয়ে এলো। কোনো রকমে উঠে দাঁড়ালাম। ওনার দৃষ্টি তখন দেহের ভাঁজে ভাঁজে। আমি ওড়না ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমি চিৎকার করব? ভাবি, একটু তো বুদ্ধিমতী হন। একে তো নিচের বক্সের আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না, তাছাড়া আপনি চিৎকারে যেন আমি আপনাকে করতে দেব। বাই দ্য ওয়ে, এসব চিৎকার চেঁচামেচি ছাড়ুন, আমি কিন্তু আপনাকে দারুণ মজা। ঘৃণায় গা গুলিয়ে দিল মুহূর্তে। কথা শেষ করতে না পেতে গায়ের সমস্ত শক্তি থাপ্পড় বসালাম হাবিবের গালে। হাবিব রক্তচক্ষু নিয়ে আমার হাত মুড়িয়ে ধরল। সমস্ত শক্তি ছাড়ানোর চেষ্টা করে তিহা তীব্রকে ডাক দিলাম, কিন্তু বক্সের সাউন্ডে আমার শব্দগুলো নিচে পর্যন্ত যাচ্ছে না। হাবিব রেগে হাত দিতে থাকে আমার টবে। মুহূর্তে দুজনের মধ্যে ধস্তাধস্তি। বারবার প্রার্থনা করছিলাম তীব্র আসুক, কেউ না কেউ আসুক, কিন্তু কেউ আসেনি। একসময় বাক্স বাজানো ভীষণ আশ্চর্য লাগলো আমার কাছে। বুঝলাম আটঘাট বেঁধেই নেমেছে জানোটা। নিজেকে এতটাই অসহায় লাগতে শুরু করলো, এক পর্যায়ে ক্লান্তি গলায় দিয়ে আওয়াজ বের করাই বন্ধ হয়ে গেল। হাবিবের শক্তিতে না পেরে শব্দ করে কান্না করে উঠলাম। এই মুহূর্তে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, কী হচ্ছে এসব? সাথে সাথে ছেড়ে দিল আমাকে হাবিব। ওর হাত থেকে ছাড়া পেয়ে নিজেকে গুটিয়ে নিলাম। মাথা চক্কর দিয়ে উঠল। সামনে দাঁড়ানো তানহাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ওর সাথে কী করছিলে প্রাণিশা? আকাশ থেকে পড়লাম যেন। অবাকের চরম পর্যায়ে পৌঁছে তাকিয়ে রইলাম। আমি কী করছিলাম মানে? তানহা তো স্পষ্ট দেখলো হাবিব অসভ্যতামি করছিল, তবু আমাকে জিজ্ঞাসা করলো। চোখ থেকে পানি গড়ানো বন্ধ হয়ে গেল। এর মধ্যে তানহার পিছু পিছু এসে দাঁড়ায় তীব্র, তিহা, মিলি, মুন্না, বিপ্লব। হাবিব ওদের আসতেই দেখে নাটক শুরু করলো। অবুঝের মতো তানহাকে বলল, তানহা, তীব্রের বউ তো তখন আমাকে বলল বিদায়ের পর যখন ফাঁকা হবে তখন ওর রুমে আসতে, কিন্তু রুমে যাওয়ার আগে এসব হয়ে যাবে বুঝতে পারিনি। আমি কখন ওকে এসব বললাম? আমার গলা দিয়ে আওয়াজ বন্ধ হয়ে আসে। তীব্র ততক্ষণে আমার দিকে তাকিয়েছে। তিহার মিলি এসে আমাকে ধরে বলছে, কী হয়েছে ভাবি? আমি কোনো উত্তর দেওয়ার আগে তানহা বলল, তোর ভাবি আর কি বলবো? আমি বলেছি কী হয়েছে, যা ঘটেছে তা তো আমার সামনে ঘটলো। তোর ভাবি হাবিবের সাথে চিপকে রয়েছে। ছি ছি, আমার তো বলতেই ঘৃণা হচ্ছে। তীব্র, দেখো তোমার বউয়ের কাণ্ড। আমি মুহূর্তে ভাঙা গলে বললাম, উল্টোপাল্টা কথা কেন বলতেছো তা না? হাবিব তো জোর। তুমি কি বলতেছো প্রাণাশা? তুমি তো নিজেই আসলে আমার কাছে। আমি বলার মতো ভাষা পেলাম না। মাথা নত করে নিলাম। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলাম। তীব্র কি বলে সেটাই শুনতে চাই আমি। পাশ থেকে তিহা বলল, তানহা আপু, আমার ভাবির অমন মানসিকতা নাই। ভাবি আমি আরও আগের থেকে চিনি। সে কি করতে পারে আর কি করতে পারে না তা আমি ভালো করে জানি। আর এই হাবিব ভাইয়া আপনার চোখের দিকে তাকালেই তো লুচ্চা লুচ্চা লাগে। আপনি আমার ভাবির নামে বদনাম দিচ্ছেন, মেয়ে মানুষের জুতার বাড়ি খেয়েছেন। হাবিব ফুঁসে ওঠে, যা তা বলতে থাকে। তানহাকে থামিয়ে আমাকে কয়েকটা বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে, খুব বড় বড় কথা বলছিস ভাবিকে নিয়ে। তোর ভাবি কি তা তো নিজেই দেখলাম। হাবিব সিডিউস করছে তো এত কিছু করছে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। রাগে ঘৃণায় গা ঘিনঘিন করতো। এতক্ষণ চুপ থাকলো, এবার চুপ থাকলো না। দু পা এগিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারলাম তানহাকে। তানহা তাল সামলাতে না পেরে যায়। রাগে গা ঘিনঘিন করছে। তানহাকে থাপ্পড় দেওয়ায় হাবিব ছুটে আসে। আমার দিকে হাত বাড়াতে তীব্র ওর বুক বরাবর লাথি দিয়ে আমার দিকে তাকায়। আমি অবাক চোখে তার দিকে তাকাতেই দেখলাম তার ঠোঁটের কোনো অদ্ভুত হাসি। আমাকে কাছে টেনে এক হাতে আগলে নিয়ে ফু দিয়ে সামনে থেকে চলল। তারপর হেসে বলেন, একটা থাপ্পড় আর 2 সেকেন্ড পরে দিলে তোমার গালে পড়তো। অপরাধ না করে ওরা এত কথা তোমাকে শোনাচ্ছিল আর তুমি চুপ করে দাঁড়িয়েছিলে। ইচ্ছে তো করছিল তোমাকেই ধরে থাপড়াই। হাবিবের বুকে ব্যথা পাওয়ায় চোখ মুখ খিচে নিচে পড়ছিল। মুন্না আর বিপ্লব তীব্র কিছু ইশারা করতে তারা নিচ থেকে তুলে আমার সামনে দাঁড় করে। তীব্র আমার চোখে চোখ রেখে বলে, তোমার দিকে তাকানোর
তোমাকে করা সকল খারাপ স্পর্শের জবাব দাও ওকে। তিহা মিলিকে জুতো দিয়ে মারতে শুরু করে জানিস তো, নাকি শিখিয়ে দে? তিহা আর মিলি বাঁকা হাসে নিজের পা থেকে জুতো খুলে প্রথমে নিজেরা গালের উপর বসিয়ে দেয়। তারপর তীব্র আমার দিকে তাকাতে আমি উন্মাতের মতো মারতে থাকলাম হাবিবকে। এক পর্যায়ে মারতে মারতে নিচে বসে পড়লাম, ডুকরে কেঁদে উঠলাম। তীব্র ব্যস্ত পায়ে এসে নিজে হাঁটু মুড়িয়ে বসে নিল। ওনার পাঞ্জাবি আঁকড়ে বুক ভাসিয়ে কাঁদতে থাকলাম। আজ আমার সাথে যা হয়েছে তা একটা মেয়ের কাছে কত বড় ধাক্কা তা বোধহয় শুধু একটা মেয়ে অনুভব করতে পারে। একসময় কাঁদতে কাঁদতে সেন্স হারিয়ে লুটিয়ে পড়লাম তীব্রের বুকে। তীব্র প্রেমের নেশায় দ্বিতীয় পর্ব চলবে। আর একটা পর্ব আছে যেটাতে শেষ হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।